এইসব কি মিস্টার নীল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে কি আমার কোম্পানির 12টা বাজানোর জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে নাকি? কেন ম্যাডাম, কি হয়েছে? আমি তো সব কিছু ঠিকঠাকই করেছি। তাহলে এখন আবার কি সমস্যা হলো? আপনি আমাকে একটু দয়া করে বুঝিয়ে বলুন। আমি আপনাকে বুঝিয়ে বলতে যাব কেন? আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সবটা বুঝিয়ে দিয়েছিল, তখন আপনি বিষয়টা বুঝে নেননি কেন? তাহলে এখন আবার বড় বড় কথা বলছেন কেন? আমি আপনাকে শেষবারের মতো বলছি, আপনি 5 মিনিটের মধ্যে এই সমস্ত ডকুমেন্টস ঠিক করে আনবেন। তা না হলে আপনাকে আপনার চাকরিটা হারাতে হবে। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আপনার অ্যাসিস্ট্যান্ট আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই ডকুমেন্টসগুলো করেছি। তাহলে সমস্যা হওয়ার তো কোনো কথাই নেই। আর যদি সমস্যা হয়েও থাকে তাহলে সবগুলো ডকুমেন্টস চেক করতে অন্তত 2 ঘন্টা সময়ের প্রয়োজন। আর সেখানে আপনি কি না বলছেন 5 মিনিটের মধ্যে সব কিছু ঠিক করে দিতে? এটা কি আদৌ পসিবল? কোনটা পসিবল আর কোনটা পসিবল নয় সেই সব কিছু আমার দেখার কোনো প্রয়োজন নেই। আপনাকে যেটা বলা হয়েছে আপনাকে সেটাই করতে হবে, অন্যথায় আপনার চাকরিটা হারাতে হবে। আপনি খুব ভালো করেই জানেন আপনার চাইতে অনেক যোগ্য প্রার্থী আমার কাছে এই চাকরিটার জন্য আবেদন করতে এসেছিল, কিন্তু আমার বাবা অনেক রিকোয়েস্ট করেছিল বলে আমি এই চাকরিটা আপনাকে দিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আপনি আমার কোম্পানির 12টা বাজাবেন। আপনার জন্য আমার 1000 কোটি টাকা লস হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আপনার অ্যাসিস্ট্যান্টের দোষ থাকতে পারে, আমার দোষ কোনোভাবেই হতে পারে না। তাই আমি আপনাকে বলবো, যদি ডকুমেন্টস করে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অন্তত 1.5 ঘন্টা সময় দিন। আমি ডকুমেন্টসগুলো চেক করে তারপর ঠিক করে দেই। তাছাড়া এই ডকুমেন্টস নিয়ে অফিস থেকে বের হওয়ার আপনার জন্য আরও 3 ঘন্টা সময় বাকি আছে। তাহলে সেখান থেকে আপনি আমাকে 1.5 ঘন্টা সময় দিতেই পারেন। এতে আপনার সেরকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। জাস্ট স্টপ ইট। আমি আপনার থেকে কোনো কথাই শুনতে চাইছি না। আপনি অনলি 10 মিনিটের মধ্যে এই ডকুমেন্টসগুলো ঠিক করে আনবেন, আর না অন্য চাকরি ছেড়ে চলে যাবেন। দেখুন ম্যাডাম, আপনি যদি সুযোগের সদ্ব্যবহার করেন তাহলে তো কাজটা ঠিক হয় না। কারণ আপনি খুব ভালো করেই জানেন একটা চাকরি আমার জন্য কতটা প্রয়োজন। আর সেখানে আপনি যদি আমার সঙ্গে এরকম আচরণ করেন তাহলে কিভাবে হবে বলেন? কিন্তু নেহা নীলের কোনো কথাই শুনল না। সে নীলকে নিজের কেবিন থেকে বের করে দিল। আর এদিকে নীল নিজের কেবিনে এসে অনেক দ্রুততার সঙ্গে ডকুমেন্টসগুলো চেক করতে লাগলো। আর ডকুমেন্টসগুলো ঠিক করতে করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগে গেল। নীল ডকুমেন্টসগুলো ঠিক করে নেহার কেবিনে যায় আর দরজার সামনে দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি ভেতরে আসতে পারি? না, আপনার ভেতরে আসার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আপনাকে 10 মিনিট সময় দিয়েছিলাম আর সেখানে আপনি 1 ঘন্টা 20 মিনিট সময় কভার করেছেন। আপনার চাকরিটা আর নেই। আপনি রিসেপশন থেকে আপনার এই মাসের মাইনেটা নিয়ে মানে এখান থেকে কেটে পড়ুন। ম্যাডাম প্লিজ, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আপনি তো খুব ভালো করেই জানেন চাকরিটা হারালে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। দেখুন ম্যাডাম, এই ডকুমেন্টসগুলো শুধু আমি না, আপনি যে কাউকে দিলেও তার আরও অনেক বেশি সময় লাগতো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যে যত কম সময় করা যায়। সিকিউরিটি, সিকিউরিটি, এদিকে আসেন। জি ম্যাডাম, আপনি আমাকে ডাকছিলেন, কি হয়েছে বলুন? মিস্টার নীলকে আপনি এখান থেকে নিয়ে যান এবং রিসেপশনে বলা আছে ওনার মাস মাইনেটা দিয়ে দেবেন, তারপর ওনাকে সোজা গেটের বাইরে বের করে দিবেন। আরে আপনাকে আরও একটা কথা বলার আছে, আজকের পর এই লোকটা যেন কোনোভাবেই আমার কোম্পানির ভিতরে প্রবেশ করতে না পারে। আর যদি কোনোভাবে সে আমার কোম্পানির ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু এর মতো আপনার চাকরিটাও যাবে, সেটা আমি আপনাকে বলে দিলাম। ম্যাডাম প্লিজ, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আপনি সব কিছু জেনে শুনে কেন করছেন আমার সঙ্গে এরকম? আপনি তো জানেন আমার অবস্থাটা কি। প্লিজ ম্যাডাম, আমি আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না।
কিন্তু এসব আকুতি মিনতি নেহার কান পর্যন্ত পৌঁছালো না। সে সিকিউরিটি গার্ডকে সোজা বলে দিল নীলকে গেটের বাহিরে বের করে দিতে। তখন নীল কোনো উপায়ান্তর না পেয়ে সেখান থেকে বের হয়ে চলে গেল। নীল অফিস থেকে বের হয়ে কোথায় যাবে, কি করবে, কিছুই ভেবে পাচ্ছে না। এখন সে গ্রামের বাড়িতে ফিরে গিয়েই বা কী করবে? সে অনার্স কমপ্লিট করা বেকার যুবক, অনেক জায়গায় চাকরির জন্য ঘোরাঘুরি করেছে, কিন্তু কোথাও চাকরি পাচ্ছিল না। তাই অবশেষে নেহার বাবা নেহার সঙ্গে কথা বলে তাকে এখানে একটা চাকরির বন্দোবস্ত করে দিয়েছিল। কিন্তু এখন কোনো দোষ না করেও তাকে চাকরিটা হারাতে হলো। যাই হোক ভিউয়ার্স, চলুন দেখা যাক কি হয়। নীল অফিস থেকে বের হয়ে রাস্তায় অনেকক্ষণ বসেছিল আর চিন্তা করছিল কি করবে না করবে, কিন্তু সে কোনো উপায় খুঁজে না পেয়ে অজ্ঞাত বাসায় ফিরে আসলো। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই নেহার বাবা এসে দরজা খুলল। নীলকে এই অসময়ে বাসায় দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার নীল, কি হয়েছে? তোমাকে এরকম অন্যমনস্ক দেখাচ্ছে কেন? আর এই অসময়ে তুমি বাসায় কি করছো? তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? নেহার বাবার এই কথা শুনে নীল আর নিজেকে কোনোভাবেই শান্ত রাখতে পারল না। সে ছোট মানুষের মতো হাউমা করে কান্না করে দিল। এটা দেখে নেহার বাবা বলতে থাকলো, আরে তুমি বাচ্চা ছেলের মতো এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তুমি আমাকে খুলে বলো বিষয়টা। তুমি যদি আমাকে কোনো কিছু নাই বলো তাহলে আমি বুঝবো কিভাবে তোমার কি হয়েছে। আঙ্কেল, আমি কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। আসলে কিছু বলার মতো ভাষাই নেই আমার। আপনি এত কষ্ট করে আমার জন্য একটা চাকরি বন্দোবস্ত করলেন, আর অবশেষে আমি সেই চাকরিটাও হারিয়ে ফেললাম। মানে কি এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি চাকরিটা হারিয়ে ফেললে, কিন্তু কেন, কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলো। অতঃপর নীল নেহার বাবাকে সমস্ত বিষয়টা খুলে বলে। সব কিছু শোনার পর নেহার বাবা নীলকে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি রুমে গিয়ে বিশ্রাম করো। নেহা বাসায় আসুক, তারপর আমি তার সঙ্গে কথা বলবো। এভাবে না কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যেখানে তোমার কোনো দোষ নেই সেখানে সে তোমাকে কিভাবে দোষী সাব্যস্ত করে এটা আমাকেও দেখতে হবে। আঙ্কেল, নেহা ম্যাডাম আমাকে যেভাবে অফিস থেকে বের করে দিয়েছে, এরপর আর মনে হয় না ওনার সঙ্গে কথা বলে তেমন কোনো লাভ হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে এখন বিশ্রাম করতে বলেছি, তুমি গিয়ে বিশ্রাম করো, তারপর দেখা যাক কি হয়। আমি তার বাবা, আমার সিদ্ধান্তের উপর সে কোন সিদ্ধান্ত কিভাবে নেয় সেটা তো আমাকেও দেখতে হবে, তাই না? এখন তুমি কি বিশ্রাম করো। তখন নীল আর নেহার বাবার মুখের ওপর কোনো কথা বলল না, চুপচাপ সেখান থেকে রুমে চলে গেল। আসলে নীল গ্রামের বাড়িতেই থাকতো, সেখান থেকে চাকরির জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কোথাও চাকরি পাচ্ছিল না। তাই নীলের মা নেহার বাবার সঙ্গে যোগাযোগ করেন আর তারপরেই তিনি নীলকে ঢাকায় চলে আসতে বলেন। নীল এখানে আসার পরেই যখন নেহার বাবা নীলের চাকরির বিষয় নিয়ে কথা বলেন, তখনই নেহা নিজের অমত পোষণ করে। কিন্তু তারপরও তার বাবা তাকে অনেক রিকোয়েস্ট করে বলে নীলের একটা চাকরির প্রয়োজন। তাই অবশেষে নেহা রাজি হয় আর নীলকে চাকরিটা দেয়। কিন্তু এরপর এমন কিছু হবে এটা নীল কল্পনা করেনি। নীল বিছানায় শুয়ে শুয়ে এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করছিল। এভাবে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা ঘনিয়ে রাত হলো। নেহা অফিস শেষ করে বাসায় ফিরে আসে। তার বাবা ড্রয়িং রুমে বসে তার জন্য অপেক্ষা করছিল। নেহা বাসায় এসে তার বাবাকে কখনোই এভাবে ড্রয়িং রুমে বসে থাকতে দেখেননি। তাই সে তার বাবাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মামা, কি হয়েছে? তুমি এই অসময়ে এখানে বসে আছো কেন? তোমাকে তো কখনোই আমি অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে বসে থাকতে দেখিনি। কখনো তুমি আমাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখোনি, এর মানে এই নয় যে ভবিষ্যতে কোনো দিন দেখবে না। তোমার সঙ্গে আমার একটু প্রয়োজন আছে, তুমি এক্ষুনি ফ্রেশ হয়ে তারপর ড্রয়িং রুমে এসো, আমি তোমার সঙ্গে কথা বলবো। কি এখন জরুরি কথা যেটা শোনার জন্য আমাকে এক্ষুনি ফ্রেশ হয়ে ট্রেন রুমে আসতে হবে? কি হয়েছে তুমি আমাকে বলো, আমি শুনছি। নেহা, আমি তোমার বাবা হই, আর আমি যে কথা বলি সে কথা শোনার তোমার কর্তব্য। তাই আমি তোমাকে বলছি তুমি এক্ষুনি রুমে যাও, ফ্রেশ হয়ে তারপর এসো, তখন আমি তোমার সঙ্গে কথা বলবো। আমি কিছুই বুঝতে পারছি না, তোমার আবার কি হলো? তুমি তো কখনোই আমার সঙ্গে এইভাবে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি এখানে বসে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এই কথা বলে নেহা সেখান থেকে চলে যায়। আর তারপর ফ্রেশ হয়ে প্রায় 20 মিনিট পরে নিচে আসে। আর নিচে এসে দেখে তার বাবা তখনও সেখানে বসে তার জন্য অপেক্ষা করছে। তখন নেহা সেখানে এসে বসে আর তার বাবাকে বলে, হ্যাঁ বাবা, তোমার কি হয়েছে এবার তুমি আমাকে বলো। তোমাকে তো কখনোই এইভাবে কোনো কথা বলার জন্য অপেক্ষা করতে দেখিনি।
তুমি আমাকে কোন কথা বলার জন্য এভাবে অপেক্ষা করাবে, এটা আমার কল্পনাতেও ছিল না। যাই হোক, আমি সরাসরি বলি, তুমি নীলকে অফিস থেকে বের করে দিয়েছো কেন? বাবা, আমি এই বিষয়ে তোমার সঙ্গে কোনো কথাই বলতে পারবো না, কারণ অফিসটা আমার। আমি কিভাবে আমার অফিসটা হ্যান্ডেল করব, এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার। নেহা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তুমি তোমার বাবার সামনে বসে আছো আর তোমার বাবার সঙ্গে কথা বলছো। আই এম রিয়েলি সরি বাবা, কিন্তু আমি তোমার কথাটা শুনতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এরকম ভাইয়া ভূত, এরকম গাইয়া ভূত, আনস্মার্ট, যার কোনো কাণ্ডজ্ঞান নেই, কোনো রকম কমন সেন্স নেই, তাকে আমি আমার অফিসে রাখতে পারবো না। আমি খুব ভালো করে জানি তুমি এই কথাগুলো বানিয়ে বলছো, কারণ নীলকে আমি খুব কাছ থেকে দেখেছি। সে কেমন, তার আচার ব্যবহার কেমন, তার অন্য সব বিষয়ে সব কিছুই আমি জানি। সে তুমি আমাকে যাই বলো না কেন, কিন্তু আমি তোমার এই রিকোয়েস্ট রাখতে পারবো না, কারণ আমি এই নীলকে কোনোভাবেই আমার অফিসে চাকরি দিতে পারবো না। তো আই এম সরি। তখন নেহা তার বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। নেহার এরকম আচরণ থেকে তার বাবা স্পষ্টভাবেই বুঝতে পারলেন নেহা আর যাই হোক নীলকে কোনোভাবেই তার অফিসে রাখবে না। তাই নেহার বাবা নীলের কাছে যায় আর নীলকে বলে, নীল, আই অ্যাম সো সরি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার কথার মান রাখতে পারলাম না। নিজের মেয়ের কাছে এভাবে বেইজ্জত হতে হবে, এটা আমি কোনোদিনও কল্পনা করিনি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আরে না আঙ্কেল, এটা আপনি কি বলছেন? আমার জন্য আপনি যেটুকু করেছেন সেটুকুই অনেক। আমি তো আপনার কাছে ঋণী, কারণ আমি আপনাদের নুন খেয়েছি। যাই হোক আঙ্কেল, কোনো সমস্যা নেই। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, যেন জীবনের প্রতি আমি আমার সততা, আমার কর্ম নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে পারি। আচ্ছা নীল, তোমাকে একটা কথা বলি, শোনো। আমি তো এই শহরেই থেকেছি, এই শহরের অনেক মানুষের সঙ্গেই আমার চেনা জানা আছে। তাই বলছিলাম কি, তুমি সপ্তাহখানেক আমার এখানেই থাকো। আমি আমার পরিচিত জনদের সঙ্গে একটু কথা বলে দেখি তোমার চাকরির একটা বন্দোবস্ত করতে পারি কি না। না আঙ্কেল, সেটার কোনো প্রয়োজন হবে না, কারণ আপনি এমনিতেই আমার জন্য অনেক করেছেন। আপনাকে আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আর শহরেও এসেছি প্রায় 2-3 মাসের মতো। ইতিমধ্যে শহরে আমার মোটামুটি জানা হয়েছে, তাই আমি নিজেই আমার একটা চাকরির বন্দোবস্ত করে নিতে পারবো। তখন নেহার বাবা নীলকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু নীল কোনো কথাই শুনল না। আজ এখানে নেহার কাছে সে অপমানিত হয়েছে, সেখানে সে তাদের বাড়িতে থাকবে কিভাবে, এটা তার জন্য অনেক অপমানজনক হয়ে যাবে। তাই সে নেহার বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর চলে গেল দীর্ঘ 8 বছর। তা ম্যানেজার সাহেব, আপনাকে তো বলেছিলাম আমার অ্যাসিস্ট্যান্টের চাকরি ছেড়ে চলে যাবে। সেখানে একজন নতুন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে হবে। সেই বিষয়ে আপনি কিছু ভেবেছেন? হ্যাঁ স্যার, আমি তো সেটাই বলছিলাম আপনাকে, আপনি হয়তো ভুলে গেছেন। আমি নিউজ পেপারে আপনার অ্যাসিস্ট্যান্ট লাগবে বলে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি, আর আগামীকালকে তো তার ইন্টারভিউ নেওয়া হবে। আপনি ভুলে যান কিভাবে, বুঝি না। আসলে আপনি তো খুব ভালো করেই জানেন আমাকে অনেক দিক সামলাতে হয়। আমি একা মানুষ, সব দিকে একা সামলানো সম্ভব নয়। এই সব কিছু মেমোরিতে রাখি না। কিছু কিছু জিনিস আছে যেগুলো ডিলিট করে দিয়ে আর সেগুলো মনে করিয়ে দেওয়ার জন্য আপনি তো আছেনই। আর যাতে কোনো কিছুই না ভুলে যাই সেই বিষয়টার জন্যই তো অ্যাসিস্ট্যান্ট রাখা, তাই না? হ্যাঁ স্যার, আমি তো আপনার বিষয়ে সব কিছুই খুব ভালো করে জানি, কারণ আমি তো আর আপনার সঙ্গে আজ নতুন নই। যেদিন থেকে আপনি ব্যবসায়ী পাঠিয়েছেন সেদিন থেকে আপনার সঙ্গে আছি। আপনাকে খুব কাছ থেকে দেখেছি, আপনাকে খুব কাছ থেকে চিনি, তাই আপনার বিষয়ে আমার কোনো দ্বিধা নেই। আরেকটা কথা, আমি তো সেটা ভুলেই গেছিলাম, আর আপনি নিজেও তো আমাকে মনে করিয়ে দিলেন না। আজ বিকেলে যে ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ের কথা ছিল, তারা কি মিটিং করতে আসছেন? হ্যাঁ স্যার, আমি একটু আগেই আমাদের সঙ্গে কথা বলেছি। ওনারা কিছুক্ষণের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবেন, আর বিকেল 3টার মধ্যেই আপনার সঙ্গে মিটিং সারবেন। আরও একটা গুড নিউজ আছে স্যার, যে ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ের কথা ছিল তারা তো বলেছিল তারা আমাদেরকে দিয়ে 10 কোটি টাকার কাজ করাবে।
কিন্তু একটু আগেই আমি যখন তাদেরকে ফোন করলাম, তারা আমাকে বলল তারা পুরো 100 কোটি টাকার কাজ করাতে চায়। কি বলেন আপনি? এটা তো খুবই গুড নিউজ আমাদের জন্য। যাই হোক, ক্লায়েন্টদের আশা থাকা এবং বিশ্রামের ব্যাপারে আপনি কিন্তু যথেষ্ট সজাগ দৃষ্টি রাখবেন। হ্যাঁ স্যার, অবশ্যই। এই বিষয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আছি তো। আমি সবার সামনে নিতে পারবো। আমি সব সামনে নিতে পারবো। আপনি শুধু আপনার নিজের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ আমি আন্টির কাছে শুনেছি আপনার শরীরটা নাকি ইদানিং ভালো যাচ্ছে না। আপনাকে ডক্টরের কাছে যাওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু আপনি সেটাও করছেন না। দেখুন, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি। আপনি শুধু আমার ব্যবসার দিকটা দেখেন, আর আপনার সকল দিক আমি দেখে নেব। আর আমার মায়ের কথা বাদ দিন। আমার মা আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করে তো, তাই সবসময় এরকম বলে। আমার একটু মাথা ব্যথা করলে উনি একদম অস্থির হয়ে পড়েন। কি করবেন না করবেন তার কোনো কুল কিনারা থাকে না। তাই আমার মায়ের কথায় কান দেওয়ার কিছুই নেই। কিন্তু স্যার, তারপরও আমার মনে হয় আপনি তো অনেক প্রেশারের মধ্যে থাকেন। তাই একবার ডক্টরকে দেখিয়ে নিলে ভালো হতো। তাছাড়া আগামী সপ্তাহে তো আপনি সিঙ্গাপুর যাচ্ছেন। তাই আমি বলছিলাম কি, সেখান থেকে যদি একটু ডক্টর দেখিয়ে আসতেন তাহলে হয়তো ভালো হতো। আরে বললাম তো, আমাকে নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। আপনারা যে যার মতন কাজ করুন, আমি একদম ঠিক আছি। এই কথা বলে নীল সেখান থেকে কেটে পড়ল। তার ডক্টরের কাছে যাওয়ার কথা শুনে তার বাবার কথা মনে পড়ে গেল। আজ থেকে 8 বছর আগের ঘটনা, যেদিন নেহার কোম্পানি থেকে তার চাকরিটা চলে যায়। এরপর সে অনেক জায়গায় চাকরির জন্য ছোটাছুটি করে, কিন্তু কোথাও চাকরি পায় না। অবশেষে বাধ্য হয়ে গ্রামের বাড়িতে ফিরে যায়। গ্রামে গিয়ে সেখানে কোনো কাজের বন্দোবস্ত করতে পারে না, তাই তাকে বেকার অবস্থায় থাকতে হয়। এদিকে হঠাৎ করে তার বাবার শরীরটা খুবই খারাপ হয়ে পড়ে। সেখানকার ডাক্তার বলে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানোর জন্য, তাহলে তার বাবাকে সুস্থ করা যাবে। কিন্তু নীলের তখন সামর্থ্য ছিল না নীলের বাবাকে ঢাকায় এনে চিকিৎসা করানোর। তারপর সে অনেক চেষ্টা করে, কিন্তু কিছু করতে পারে না। অবশেষে তার বাবা বিনা চিকিৎসায় মারা যায়। তখন সে একদম নির্বাক ছিল, কারণ তার করার মতো কিছু ছিল না। না ছিল অর্থ, না ছিল সম্পদ, যেটার বিনিময়ে সে তার বাবাকে চিকিৎসা করাতে পারত। সেদিনের কথা তার মনে পড়লে এখনো গাটা কাটা দিয়ে ওঠে, কারণ কতটা নির্মম পরিস্থিতি থেকে এসে উঠে দাঁড়িয়েছে। সেদিন তার বাবা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যায়। সেদিন থেকেই নীল মনে মনে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক তাকে জীবনের পথে ঘুরে দাঁড়াতেই হবে, তাকে সফল হতেই হবে। আর সেই চিন্তা মাথায় নিয়ে সে পরিশ্রম করতে শুরু করে। সেদিন থেকেই এসে একটু একটু করে সঞ্চয় করতে শুরু করে, আর নিজের ঘুরে দাঁড়ানোর পথটা তৈরি করতে থাকে। তবে তাকে বেশি দিন পরিশ্রম করতে হয়নি, কারণ তার এক নিঃসন্তান ফুপু ছিল। তার বেশ কিছুটা জায়গা জমি ছিল। ভাইকে হারানোর পর সেও অনেকটা মর্মান্তিক হয়ে পড়ে। সম্পূর্ণ বিষয়টা শোনার পর সে নিজের ভিটে বাড়িটুকু বিক্রি করে যেটুকু অর্থ পায় সেটুকু নিজের ভাইয়ের ছেলের হাতে তুলে দেয়। আর সেটাই ছিল নীলের ঘুরে দাঁড়ানোর একমাত্র সম্বল। যাই হোক ভিউয়ার্স, বলতে বলতে অনেক কথাই বলে ফেলাম। চলুন এবার মূল গল্পে ফিরে আসা যাক। নীল অফিস শেষ করে বাসায় আসে। অনেক বেল চাপ দিতেই তার ছোট বোন এসে দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম মাই ডিয়ার সুইট সিস্টার। আপনি কখন বাড়িতে আসলেন? আমি তো আম্মুর কাছে শুনেছিলাম আপনি আরও 1 সপ্তাহ পরে আসবেন। আম্মু তোমাকে একদম সত্যি কথাই বলেছে, কিন্তু আমি আম্মুকে মিথ্যা কথা বলেছিলাম, কারণ তোমাদের দুইজনকে একটু সারপ্রাইজ দেব বলে। অনেক দিন তো হলো বাড়ির বাইরে থাকি, তোমাদের সঙ্গে তেমন সময় কাটানো হয়ে ওঠে না। তাই মনে মনে চিন্তা করছিলাম হঠাৎ করে এসে তোমাদের একটু সারপ্রাইজ দিব, তাই এই বন্দোবস্ত। আপনি অনেক বেশি চালাক হয়ে গেছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন ভিতরে চলুন, আগে ফ্রেশ হয়ে নিই, তারপর আপনার খোঁজ খবর নিচ্ছি। একটা কাজ করুন, আপনি যখন বাসায় চলে এসেছেন তাহলে আমার জন্য একটু গরম গরম চা বানিয়ে নিয়ে আসুন তো। আর্য, হুকুম মহারাজ, আপনার হুকুমের কোনো অন্যতা হবে না। আপনি এক্ষুনি ফ্রেশ হয়ে আসুন, আমি কিছুক্ষণের মধ্যেই আপনার জন্য চা আর নাস্তার বন্দোবস্ত করছি। তাছাড়া আপনার জন্য আরও একটা সারপ্রাইজ আছে।
আমি কিন্তু আজকের রাতের রান্নাটা নিজের হাতেই করব বলে ভেবেছি। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনার হাতের রান্না আদৌ গলা দিয়ে নামবে কিনা সেটাই তো সন্দেহ হচ্ছে। দেখো ভাইয়া, আর যাই হোক, তুমি কিন্তু আমাকে এভাবে অপমান করতে পারো না, কারণ আমি এখনও হোস্টেলে থাকি। নিজের খাবারগুলো নিজেকেই তৈরি করে খেতে হয়, তাই আমি রান্না মোটামুটি শিখে গেছি। সেজন্যই ভাবলাম আজকের রাতের রান্নাটা আমিই তৈরি করব। সেখানে কই তুমি খুশি হবে, আর তা না করে তুমি আমার সঙ্গে ফয়জলামও করছো। আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে আমি আপনার সঙ্গে ফাইজলামো করব? আমি একদম ফাইজলামো করছি না। আপনি রাতের খাবার তৈরি করুন, সেটা খাওয়ার জন্য আমি একদমই প্রস্তুত। তবে তার আগে আপনি একটু গরম গরম চায়ের ব্যবস্থা করুন। আমার না আপনার হাতে চা খেতে খুব ইচ্ছে করছে। ভাইয়া, এবার কিন্তু তুই বেশি ফাজলামো করছিস। এখনই কিন্তু আমি আম্মুকে ডেকে সব বলে দিলাম। না, সেটার কোনো প্রয়োজন হবে না। আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। তোকে যেটা বললাম তুই সেটাই কর। ফ্রেশ হয়ে এসে তোর সাথে গল্প করব। তাড়াতাড়ি করবি কিন্তু। এই কথা বলে নীল সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে প্রায় 10 মিনিট পর নিচে আসলো। নিচে এসে দেখে রিমি তার জন্য নাস্তা বানিয়ে অপেক্ষা করছে, আর ততক্ষণে তার আম্মুও ড্রয়িং রুমে উপস্থিত হয়ে গেছে। নীলকে দেখতে পেয়ে তার আম্মু বলল, কি ব্যাপার নীল, আজ এত সকাল সকাল অফিস থেকে চলে আসলে? তুমি তো কখনো রাত 10টার আগে বাড়িতে ফিরো না। আম্মু, আসলে আজ অফিসে তেমন কোনো কাজের চাপ ছিল না, আর আমি একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে গিয়েছিলাম। সেখান থেকে মিটিং শেষ করে সোজা বাসায় চলে এসেছি, আর অফিসে যাওয়া হয়নি, তাই একটু তাড়াতাড়ি চলে আসতে পারলাম। আর বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি বলেই তো এত সুন্দর একটা সারপ্রাইজ তাড়াতাড়ি পেয়ে গেলাম। আর তোমার মেয়ের হাতের বানানো নাস্তাও খাওয়ার ভাগ্য হলো। সে না হয় বুঝলাম, কিন্তু আমি কয়েকদিন ধরেই চিন্তা করছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু তুমি ইদানিং খুব বেশি ব্যস্ত থাকো, সেই কারণে তোমাকে আর বলা হয়ে ওঠে না। এসব তুমি কি বলবে? তুমি আমাকে কিছু বলবে, সেটার জন্য আমাকে ফ্রি থাকতে হবে না। কিন্তু তোমার কিছু বলার থাকলে তুমি যে কোনো সময় বলতে পারো, এটা তো তোমাকে আমি আগেই বলে দিয়েছি। কিন্তু তারপরও তুমি এরকম চিন্তা মাথায় কেন আনছো বলো? আসলে আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। দেখো, জীবনে অনেক উন্নতি করেছো, সেটা আমি অস্বীকার করি না, কিন্তু একটা মানুষ একা একা কখনোই থাকতে পারে না। 8টা বছর ধরে আমি তোমাকে তিলে তিলে নিজেকে শেষ করে দিতে দেখছি। আমি মা, আমি চাই না এখন আর তুমি নিজেকে কষ্ট দাও, কারণ এখন তোমার সব কিছুই আছে। তাই আমি চাই এখন তুমি বিয়ে করে বাড়িতে একটা বউ নিয়ে আসো, অনেক সুন্দরী, শিক্ষিত আর ভদ্র একটা মেয়ে আমার ছেলের বউ হয়ে বাড়িতে আসুক, আর আমার ঘরটা আলোয় আলোয় আলোকিত করে তুলুক। তাছাড়া তোমার ছোট বোন রিমি, সেও পড়াশোনা কমপ্লিট করেছে, তারও তো বিয়ে শাদী নিয়ে চিন্তা করতে হবে, তাই না? তোমার মেয়ের বিয়ের বয়স হয়েছে, সেটা তোমার মেয়ে আমাকে সরাসরি বলতে পারছে না, বিদায় সেটা তোমাকে দিয়ে বলালো, তাই না? তোমার মেয়ের বিয়ের বয়স হয়েছে সেটা তোমার মেয়ে আমাকে সরাসরি বলতে পারছে না, বিদায় সেটা তোমাকে দিয়ে বলালো, তাই না? দেখো আম্মু, তোমার ছেলে কিন্তু এখন সত্যিই খুব বেশি বাড়াবাড়ি করছে। তুমি খুব ভালো করেই জানো যে বিয়ে শাদী নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি আমার পড়াশুনো আর ক্যারিয়ার নিয়ে থাকতে চাই। সেখানে বিয়ে শাদীর কথা আসছে কোথা থেকে? তুমি তোমার ছেলেকে বিয়ে করাবে সেটা অন্য কথা, কিন্তু তাই বলে তোমার ছেলে সেখানে আমাকে মেশাবে কেন? হ্যাঁ নীল, রিমি একদম ঠিক কথা বলেছে। সে এখনও অনেক ছোট, তুমি তাকে এরই মধ্যে তাকে টানছো কেন? আমি তোমাকে যেটা বলছি তুমি আমাকে সেটার উত্তর দিবে শুধু। আমি তো কোনো কিছু ভুল বলেছি বলে আমার মনে পড়ছে না, কারণ তুমি তো নিজেই বলেছো আমার বিয়েটা হয়ে গেলেই তুমি তোমার মেয়ের বিয়ের শাদী নিয়ে চিন্তা করবে। সেখানে আমি তো এইটুকুই বললাম, তাহলে আমি কি দোষ করলাম বলো? তুমি কোনো দোষ করনি, শুধু একটু ভুল করছো। সেটা হলো আমি তোমার বিয়ের কথা আগে বলেছি, রিমির বিয়ের কথা আগে বলিনি। তাহলে তুমি রিমির বিয়েটা নিয়ে
এত মাথা ঘামাচ্ছ কেন? দেখো মা, তুমি যাই কিছু বলো না কেন, রিমি আমার একমাত্র আদরের ছোট বোন। তোমার পরে রিমি আমার একমাত্র ভরসা আর ভালোবাসার জায়গা। সেখানে রিমিকে নিয়ে চিন্তা করার জন্য যথেষ্ট কারণ রয়েছে। আমি তার একমাত্র বড় ভাই। আমাদের বাবা বেঁচে নেই। বাবা বেঁচে থাকলে এসব কিছু নিয়ে আমাকে চিন্তা করতে হতো না। তাই আমি বলছি কি, আম্মু আমাকে বিয়ে করানোর চিন্তাভাবনা এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তুমি আমার বোন, আমি আগে রিমিকে বিয়ে দেব, তারপর যদি ভাগ্যে লেখা থাকে তাহলে আমি বিয়ে শাদী নিয়ে চিন্তা করব। নয়তো আমি বিয়ে করব বলে কোনো চিন্তাভাবনা আমার মাথায় নেই। আর একটা কথা বলতে পারো, আমি তোমাকে রিকোয়েস্ট করেই বলবো, আজকের পর আমার সঙ্গে আমার বিয়ে শাদী নিয়ে আলোচনা করতে এসো না। কেন রে ভাইয়া? শোন, ভুল মানুষ কেন রে ভাইয়া? ভুল মানুষ মাত্রই করে। নেহা তোর অফিসের বস থাকলেও আর কেউ না জানুক, আমি খুব ভালো করেই জানতাম তুই নেহাকে মনে মনে ভালোবেসে ফেলেছিলি। কারণ নেহা অনেক সুন্দরী, রূপবতী আর গুণবতী একটা মেয়ে। যে কোনো ছেলেই তাকে দেখলে তার প্রেমে পড়বে, এটাই স্বাভাবিক। তোর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। কিন্তু নেহা বড্ড অহংকারী আর বদমেজাজি একটা মেয়ে, যার কারণে তুই তোর ভালোবাসাটা একতরফা ছিল। আর যেহেতু নেহা তোকে অনেক অপমান করে তার অফিস থেকে বের করে দিয়েছিল, সেই কারণেই তুই নেহাকে আজও ক্ষমা করতে পারিসনি। দেখ ভাইয়া, আমার মনে হয় নেহা হয়তো এতদিনে এই সব কিছু মন থেকে মুছে ফেলেছে, আর হয়তো কাউকে বিয়ে করে সুখে শান্তিতেই সংসার করছে। কিন্তু আমার কথা হলো, তুই কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস? কেন নিজের জীবনটা নিজে গুছিয়ে নিচ্ছিস না? কেন একটা অপ্রকাশিত ভালোবাসার আশায় অপেক্ষা করে আছিস? দেখ রিমি, কথা বলছিস বল, এত বেশি কথা বলিস না। এত বেশি কথা বলা কিন্তু আমার পছন্দ নয়, সেটা তুই খুব ভালো করেই জানিস। তাই সব সময় কম কথা বলার চেষ্টা করবি। কেন, রিমি ভুল কি বলেছে? যা বলেছে সেটা তো সত্যি বলেছে। আমিও তো তোকে এই কথাই বলতে চাই। তুই কেন এভাবে নিজেকে শেষ করছিস? আমি মা হয়ে এটা আর সহ্য করতে পারছি না। আম্মু, তোমরা ভুল কিছু চিন্তাভাবনা করছো। আমি কখনোই এরকম কিছু নিয়ে চিন্তাই নেই। আমি আমার মতো আছি, আমি বেশ ভালো আছি। আমার জীবনে যা কিছু অভাব ছিল আমি সব কিছু পেয়ে গেছি। আমার এখন আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। আমি পড়াশোনাটা কমপ্লিট করেছি, তার রেজাল্ট এখনও দেয়নি। তার রেজাল্ট দিক, তারপর আমি তার বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা করছি। দেখো ভাইয়া, তুমি বিয়ে করবে না সেটা ভালো কথা, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি বিয়ে করব না কি করব না, সেটাও কিন্তু একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আমি যদি তোমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে না পারি, তাহলে তোমারও কিন্তু কোনো রাইট নেই আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার। একটা থাপ্পড় মেরে একদম তোর সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। তুই তোর বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছিস, সেটাকে তুই ভুলে যাচ্ছিস? না, সে তার বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছে, এটা ভুলে যাবে কেন? এটা তো ভুলে যাওয়ার কথা নয়। ভুলে যাওয়ার কথা হলো এটা যে তুমি তোমার মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলছো। ইদানিং তুমি বড্ড বেশি বেয়াদব হয়ে গিয়েছো, মুখের উপর কথা বলতে শিখেছো। আই অ্যাম সো সরি আম্মু, আমি তোমাকে আসলে এইভাবে হার্ট করতে চাইনি। দেখো আম্মু, আমি একদম পারফেক্ট আছি। আমার লাইফে কোনো কিছুর কোনো প্রয়োজন নেই, আর কোনো মানুষের তো একদম প্রয়োজন নেই। আমি আমার ব্যবসা আর তোমাদের দুজনকে নিয়ে খুবই ভালো আছি। কিন্তু বাবা, সেটা বললে কি হবে? একটা মানুষের পরিবার, পরিজন আর বাইরের একটা জগৎ থাকবেই, কিন্তু তাই বলে তার নিজস্ব একটা জগৎ থাকবে না, যেখানে তার ভালোবাসা, তার ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা সন্তান থাকবে না? আম্মু, আমি তোমাদেরকে কেন বোঝাতে পারছি না আমি একা ভালো আছি? আমার জীবনে কোনো মানুষের কোনো প্রয়োজন নেই। তুমি আছো, রিমি আছে, তোমাদের দুজনকে নিয়ে আমি দিব্যি আছি। নীলের এমন ধারা কথা শুনে নীলের মা আর রিমি দুজনেই খুব ভালোভাবে বুঝতে পারলো নীলকে এভাবে বোঝানো যাবে না। তাকে অন্য কোনো পন্থায় এসব কথা বোঝাতে হবে। কিন্তু আর যাই হোক, এখন আর তাকে কোনো কিছুই বলা ঠিক হবে না। তাই রিমি আর তার মা নীলকে আর কোনো কিছুই বলল না। বোনের হাতের বানানো নাস্তা খেয়ে নীল নিজের রুমে চলে গেল। আর এদিকে তার বোন নিজের হাতে পরিবারের 3 জন সদস্যের জন্য রাতের খাবার তৈরি করে নিল।
রিমি নিজের হাতের রাতের খাবার তৈরি করে তার আম্মু এবং তার ভাইয়াকে ডাকতে গেল। ভাইয়া, এই ভাইয়া, এই অসময়ে তুই রুমের দরজা বন্ধ করে কি করছিস? রুমটা আমার, আর আমার রুমের ভিতর আমি দরজা বন্ধ করে কি করছি সেটার কৈফিয়ত কি আমাকে তোর কাছে দিতে হবে নাকি রে বল? আমি আবার তোর কাছে কৈফিয়ত কখন চাইলাম? আমি তো শুধু এইটুকু কথাই জিজ্ঞেস করলাম। এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, এখন আর আমাদের কারোর কথাই তো সহ্য হয় না, সবাইকে তোর বিরক্ত লাগে, তাই না? তখন নীল খুব ভালোভাবে বুঝতে পারল তার কথায় তার বোনের মনে আঘাত লেগেছে। তার বোন কষ্ট পেয়ে এই কথাগুলো বলেছে, তাই সে তার বোনকে বলে, আই এম সো সরি রিমি, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে এভাবে কষ্ট দিতে চাইনি। প্লিজ বোন আমার, আমাকে ক্ষমা করে দে এবারের মতো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন খাবার টেবিলে আই। আমি সেই কখন থেকে খাবার তৈরি করে তোদের জন্যই অপেক্ষা করছি। তাছাড়া আমার পেটে এমনিতেই খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। জাস্ট আমাকে 1 মিনিট সময় দিয়ে আমি একটু চোখটা ধুয়ে আসি। আসলে অনেকক্ষণ ধরে শুয়ে থাকতে থাকতে চোখটা লেগে আসছিল। তখন রিমি কোনো কথা না বলে চুপচাপ নীলের রুম থেকে বের হয়ে খাবার টেবিলে চলে গেল। ততক্ষণে তার আম্মু খাবার টেবিলে চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই নীল খাবার টেবিলে চলে আসলো। তারপর তিনজনের রাতের খাবারটা খেয়ে যে যার মতন রুমে চলে গেল ঘুমানোর জন্য। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নীল ব্রেকফাস্ট শেষ করে তারপর রেডি হয়ে অফিসে চলে গেল। অফিসে আসতেই ম্যানেজার সাহেব তাকে বলল, স্যার, আপনাকে তো কালকে বলেছিলাম আপনার অ্যাসিস্ট্যান্ট এর জন্য আমি পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছিলাম, আর আজকে সেই ইন্টারভিউ নেওয়ার তারিখ। বেশ কয়েকজন প্রার্থী এসেছে ইন্টারভিউ দিতে। আপনি চাইলে আমি কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আপনার কেবিনে পাঠাতে পারি। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আপনি তাদের থেকে একজন একজন করে আমার কেবিনে আসতে বলুন, আমি নিজেই একজনকে সিলেক্ট করে নেব। এই কথা শুনে ম্যানেজার সাহেব সেখান থেকে চলে গেলেন। তারপর কিছুক্ষণের মধ্যেই তিনি একজন একজন করে নীলের কেবিনে পাঠাতে লাগলেন। প্রায় 5 জন বের হয়ে গেল। বাকি রয়েছে একটা মেয়ে। মেয়েটা আর কেউ নয়, সেই অহংকারী মেয়েটা যে একদিন নীলকে অপমান করে নিজের অফিস থেকে বের করে দিয়েছিল। কালের বিবর্তনে আজকে নীলের অফিসে এসেছে চাকরির জন্য ইন্টারভিউ দিতে। নীল নিজেরই টেবিলে নিজের চেয়ারে বসে আছে। এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে নেহা বলে, মে আই কাম ইন স্যার? কণ্ঠটা খুবই চেনা চেনা লাগছিল, তাই নীল একটু মাথা তুলে তাকায়, আর মাথা তুলে তাকিয়ে দেখে তার সামনে নেহা দাঁড়িয়ে আছে। এটা তো সে বিশ্বাসই করতে পারছে না। তার চোখ দুটো যেন অন্ধ হয়ে আসার উপক্রম। তাই সে আস্তে আস্তে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, আর সেখান থেকে হেঁটে হেঁটে নেহার সামনে গিয়ে দাঁড়ায়, আর আস্তে আস্তে বলে, আমি যদি খুব বেশি ভুল না করে থাকি তাহলে আপনি মিসেস নেহা চৌধুরী, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালকিন, তাই না? নীল প্লিজ এইভাবে বলো না। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক একদিন ছিলাম, আজ আর মালিক নেই। আজ আমি তোমার অফিসে তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে চাকরি করতে এসেছি। আজ আমার নেই কোনো অর্থ সম্পদ, নেই কোনো প্রাচুর্য, আর নেই কোনো অহংকার। আজ আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছি। আমার অহংকার আজ আমাকে একদম নিঃস্ব করে ছেড়েছে। এই কথাটা শুনে নীল একটু থমকে যায়। সে কিছুতেই ভাবতে পারে না নেহা কি করে আজ নিঃস্ব হলো। তাই সে নেহাকে সমস্ত বিষয়টা খুলে বলার জন্য বলে। তখন নেহা বলতে থাকে, আজ থেকে 3 বছর আগের ঘটনা। আমার একটা ছেলের সঙ্গে রিলেশন হয়, ভালোই চলছিল সম্পর্ক। আমি ছেলেটাকে বিয়ে করবার জন্য মনস্থির করি, কিন্তু ছেলেটা আমার সঙ্গে এইভাবে প্রতারণা করবে এটা আমি ভাবতে পারিনি। এই কথাটা বলে নেহা একটু থেমে যায়। তখন নীল বলতে থাকে, কি হলো নেহা, তুমি থামলে কেন? তোমাকে তো বললাম, কি হয়েছে সব কিছু আমাকে খুলে বলো। আসলে ছেলেটার সঙ্গে আমার সম্পর্কটা এতটাই ক্লোজ হয়ে গিয়েছিল, ছেলেটা আমাকে যা বলতো আমি তাই করতাম। সে একদিন আমাকে বললো আমার সমস্ত সম্পদ তার নামে লিখে দিতে, তাহলে সে আমাকে বিয়ে করবে। আর আমিও তার প্রেমে এতটাই নিমগ্ন ছিলাম যে আমি আমার ভালো মন্দের কথা চিন্তা না করে আমার সমস্ত সম্পদ তার নামে লিখে দিলাম। যেদিন থেকে আমি আমার সমস্ত সম্পদ তার নামে লিখে দিলাম, এর পরদিন থেকে সে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করে না। অনেক চেষ্টা করার পরেও তার সাথে কোনো যোগাযোগ করতে পারলাম না। আর 2 মাস পর সে আমার সামনে এসে দাঁড়ায়। আমি তখন অফিসে কাজ করছিলাম। সে তার নামে লিখে দেওয়া ওই এগ্রিমেন্ট পেপার আমাকে দেখায়। তার সঙ্গে লিগ্যাল টিমের লোকজন ছিল, আর সে ওই লোকজনের সাহায্যে আমাকে অফিস থেকে বের করে দেয়।
এমনকি যখন বাড়িতে ঢুকতে চাইছিলাম তখনই দেখতে পেলাম আমার বাবা বাড়ির বাইরে বসে কান্না করছেন। আমি তখন আমার বাবার কাছে যাওয়ার পর জানতে পারলাম আমার বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কি বলছেন আপনি এসব? আমি তো কিছু বিশ্বাসই করতে পারছি না, আর আমার মাথায় কোনো কিছু ঢুকছে না। আচ্ছা যাই হোক, এখন আঙ্কেল কোথায় আছে আর কেমন আছে সেটা আপনি বলুন। আমি আজকে আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করার ট্রাই করব। সেটা করে কোনো লাভ হবে না, কারণ ওই দিন বাবা স্ট্রোক করেন। তারপর আমার শরীরে যা গয়না গায়ে ছিল সেগুলি বিক্রি করতে করতে এতদিন ধরে বাবার চিকিৎসা মোটামুটি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু গত 2 মাস আগে আমি আমার বাবার চিকিৎসার খরচ আর চালাতে পারছিলাম না। অবশেষে আমার বাবা বিনা চিকিৎসায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। আপনি এই খবরটা আমাকে আরও আগে জানালেন না কেন? আমি অনেক চেষ্টা করেছিলাম তোমার সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। ফেসবুকে ইন্টারনেটে অনেকবার তোমার নাম লিখে সার্চ করেছি, কিন্তু কোনো কিছুই খুঁজে পাইনি। গতকাল একটা পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম তোমার কোম্পানিতে লোক নিয়োগ করা হচ্ছে, সেটা দেখেই তোমার সঙ্গে দেখা করতে চলে আসলাম। কিন্তু ম্যাডাম, এখন আর আমার সঙ্গে দেখা করে আপনার কী লাভ? যা হওয়ার সেটা তো হয়েই গেছে। প্লিজ নীল, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলো না। আমি তো নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না, সেখানে তুমি আর কি বলবে? আমি জানি আমি কত বড় অপরাধ করেছি, আর এটাও জানি আমি কোনো দিনও তোমার কাছে ক্ষমা পাবো না। কিন্তু প্লিজ নীল, পাপকে ঘৃণা করা যায় কিন্তু পাপীকে তো আর ঘৃণা করা যায় না। নীল, আমি বাঁচতে চাই। তো আপনার কি মনে হচ্ছে আপনি এখন মরে গেছেন নাকি? আমি তো দেখতে পাচ্ছি একটা জীবিত আছেন। তাহলে আপনার আর কি চাই? নীল প্লিজ, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলো না। আমি আর নিতে পারছি না। আমি একটু ভালোভাবে বেঁচে থাকতে চাই। সেটার জন্য সহযোগিতা শুধুমাত্র তুমিই করতে পারো, কারণ তুমি খুব ভালো করেই জানো আমি পড়াশোনা খুব একটা করিনি। যেটুকু পড়াশোনা করেছি সেইটুকু দিয়ে আমি অন্য কোথাও চাকরির জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও চাকরি পাইনি। প্লিজ তুমি আমাকে একটা চাকরির বন্দোবস্ত করে দাও। দেখুন ম্যাডাম, আমার অফিসে আমার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে ঠিকই, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টকে যতটা শিক্ষিত, যতটা মার্জিত এবং যতটা অমায়িক হতে হবে তার কোনো গুণাগুণই আপনার মধ্যে বর্তমান নেই। তাই আমাকে খুবই দুঃখের সহিত জানাতে হচ্ছে আমি আপনাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করতে পারছি না, কারণ আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য নন। তারপর আপনি যখন এত রিকোয়েস্ট করে বলছেন, তাহলে আমি আপনার অনুরোধটা রাখার চেষ্টা করতে পারি। আপনি একটা কাজ করুন, আমার বাড়িতে আমার মাকে দেখাশোনা করার জন্য একটা লোক প্রয়োজন। আপনি চাইলে আমার বাড়িতে কাজটা করতে পারেন। বেতন নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি আপনার যোগ্যতা চাইতে বেশি বেতনই পাবেন, কারণ আলহামদুলিল্লাহ এখন আমার টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুরই কোনো অভাব নেই। নেহা তখন কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না, কারণ সে নীলের সঙ্গে সেদিন যে ব্যবহারটা করেছিল। তারপরও নীল তাকে একটা চাকরির অফার করেছে, সেটা তো অনেক। সেটা হোক চাকরানি বা অ্যাসিস্ট্যান্ট, তাতে কি আসে যায়। তাই নেহা নীলকে বলল, নীল, একটা চাকরি আমার খুবই প্রয়োজন, তাই তুমি আমাকে যে চাকরিটাই দাও সেই চাকরি আমি করব। আমার চাকরি করতে কোনো সমস্যা নেই, কিন্তু তার বিনিময়ে আমি দুটো খেয়ে পরে বেঁচে থাকতে চাই। তার মানে তো এই যে আপনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন, তাই না? হ্যাঁ, তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে আমার কোনো উপায় নেই, কারণ আমি বেঁচে থাকতে চাই, এত তাড়াতাড়ি মরতে চাই না। এক সেকেন্ড ম্যাডাম, নেহা দাঁড়ান। এখন আর আপনার এখানে চাকরিটা আমি করছি না, আপনি আমার এখানে চাকরিটা করছেন। আমি আপনার বস, সো আপনি আমাকে নাম ধরে তো ডাকবেনই না, সেই সঙ্গে তুমি করেও কখনো বলবেন না। আপনি আমাকে বস বলে ডাকবেন এবং আপনি করে ডাকবেন। ঠিক আছে বস, কোনো সমস্যা নেই। আপনি আমাকে যেটা করতে বলেন আমি সেটাই করব, কিন্তু তার বিনিময়েও আমার চাকরিটা চাই প্লিজ। তখন নীল তার ডয়ের থেকে একটা কার্ড বের করে সেটা নেহার দিকে ছুঁড়ে দিয়ে বলতে লাগলো, মিস নেহা, এই কার্ডে আমার বাড়ির ঠিকানা লেখা আছে। আপনি আগামীকাল সকাল 7টায় আমার বাড়ির ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবেন। আমি আপনাকে আপনার কাজ বুঝিয়ে দেব। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। আমি ঠিক সময় আপনার দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে যাব। অতঃপর নীল আর নেহার কথোপকথন শেষ হয়। নেহা অফিস থেকে বের হয়ে সোজা তার ঝুপড়িতে চলে যায়। আর রাতের খাবারের জন্য অবশিষ্ট তার কাছে একটা রুটি ছিল, সেটা খেয়ে সে সেদিনকার মতো ঘুমাতে চলে যায়। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নীলের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই
নীলের ছোট বোন রিমি এসে দরজা খুলে দেয়। নেহাকে দেখতে পেয়ে রিমি জিজ্ঞাসা করে, এই মেয়ে, কে তুমি? আর এই সাত সকালবেলা আমাদের বাড়িতে কেন এসেছো? কি চাই তোমার? আমাকে আপনি চিনবেন না? এটি কি নীল স্যারের বাসা? আমি নীল স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, কিন্তু ভাইয়া এখন ঘুমোচ্ছে। আর আপনাকেও তো চিনলাম না। আপনি আপনার পরিচয় দিন, নয়তো আমি আপনাকে বাড়ির ভেতরে ঢুকতে দিব না। আমি আপনার মায়ের দেখাশোনা করব আজ থেকে। সেই জন্যই আপনার ভাই আমাকে আপনাদের বাড়িতে চাকরিতে রেখেছে। আর আজ থেকে আমার জয়েন হওয়ার তারিখ, তাই সাত সকালেই চলে এসেছি। আমার ভাইয়াটাকে নিয়ে আর পারি না। বাড়িতে অলরেডি 3টা কাজের লোক রয়েছে, এখন আর কাজের লোক রেখে কী লাভ? আমি সেটাই বুঝতে পারছি না। এখন তার পয়সা হয়েছে বলে শুধু শুধু পয়সাগুলোকে নষ্ট করতে হবে? দেখুন, আমাদের বাড়িতে আর কোনো কাজের লোকের কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। প্লিজ ম্যাডাম, আপনি এভাবে বলবেন না। একটা চাকরি আমার খুব প্রয়োজন, তাই আপনার ভাইকে অনেক রিকোয়েস্ট করে চাকরিটার বন্দোবস্ত করেছি, কিন্তু আপনি দয়া করে আমার পেটে লাথি মারবেন না। এই কথা বলে নেহা রিমিকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। আর নেহার এভাবে রিকোয়েস্ট করা থেকে রিমি তাকে বলে, ঠিক আছে, আপনি ভিতরে এসে বসুন। আমি বুঝতে পেরেছি আপনার খুব একটা বড় প্রবলেম হয়েছে হয়তো। ভাইয়া ঘুম থেকে উঠুক, তারপর আপনি ভাইয়ের সঙ্গে কথা বলুন। আপনাকে অশেষ ধন্যবাদ, আল্লাহ আপনার ভালো করুক। তখন রিমি কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এদিকে নেহা ড্রয়িং রুমে বসে বসে অপেক্ষা করতে থাকে কখন নীল ঘুম থেকে উঠবে আর কখন সে নীলের সঙ্গে কথা বলবে। এভাবে দেখতে দেখতে প্রায় আধা ঘন্টার মতো সময় চলে গেল, কিন্তু এখনও ঘুম থেকে উঠল না। তখন রিমি আবার ড্রয়িং রুমে আসে। তখন নেহা রিমিকে জিজ্ঞাসা করে, ম্যাডাম, আপনার ভাইয়া কি এখনো ঘুমাচ্ছে? এখনো কি আপনার ভাইয়া ঘুম থেকে ওঠেননি? না, আমার ভাইয়া ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণ হয়েছে। সে ফ্রেশ হয়ে অফিসের একটু কাজ আছে, সেটা করছে। 10 মিনিটের মধ্যেই নিচে আসবে নাস্তা করার জন্য। তখন নেহা আর কোনো কথা না বলে চুপচাপ ড্রয়িং রুমে বসে থাকে। ঠিক এমন সময় নীল সেখানে উপস্থিত হয় আর নেহাকে সোফায় বসে থাকতে দেখে বলতে থাকে, এই যে হ্যালো, এক্সকিউজ মি, আপনি আমার বাড়িতে এসেছেন কাজ করতে, সোফায় বসে থাকতে নয়। আপনাকে সোফায় বসার অনুমতি কে দিয়েছে? আর কেউ বললে আপনি কেন সবাই বসতে যাবেন? আপনি জানেন এই সোফাগুলোর দাম কত? আই এম সো সরি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। আর কখনো এরকম বলে আমি করব না। আসলে আপনার বোন আমাকে বলেছিল বসতে, তাই আমিও 7-5 না ভেবে সোফায় বসে পড়লাম। সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল করব না। ইটস ওকে, এখনই কিচেনে যান আর 5 মিনিটের মধ্যে আমার নাস্তা বানিয়ে নিয়ে আসুন। আমি নাস্তা শেষ করে তারপর আপনার কাজ দেখিয়ে দেব। কাইন্ডলি আপনি সকালের নাস্তায় কী খান যদি বলতেন, তাহলে আমার নাস্তাটা বানাতে সুবিধা হতো, কারণ আমি তো আজকের আগে কখনো আপনাকে নাস্তা সার্ভ করিনি। নীল নেহাকে ধমক দিয়ে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তখনই রিমি এসে সেখানে উপস্থিত হয় আর নেহাকে হাত ধরে টানতে টানতে কিচেনের দিকে নিয়ে যায়। আর কিচেনে নিয়ে গিয়ে বলতে থাকে, এই মেয়ে, তুমি কেন কিছু না জেনে শুনে কাজে চলে আসলে? কেন তুমি জানো আমার ভাইয়ের সম্পর্কে? তুমি যেভাবে ভাইয়ের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছিলে, বাড়ির অন্য সব কাজের লোক হলে তো এতক্ষণে 2-4টে চড় খেয়ে ফেলতো। যদি এই বাড়িতে কাজ করার ইচ্ছে থাকে, তাহলে কখনোই আমার ভাইয়ের মুখে মুখে কথা বলবে না। তাহলে কিন্তু এর পরিণাম তোমার জন্য খারাপ হবে। ঠিক আছে ম্যাডাম, সেটা না হয় বুঝলাম, কিন্তু এখন আপনি অন্তত আমাকে এইটা বলুন, আপনার ভাইয়া সকালে নাস্তায় কি খাবেন? আমি তো আপনাদের কারোরই কোনো রুটিন জানি না। প্লিজ ম্যাডাম। অন্য সবার রুটিন সময় করে জেনে নিও, কিন্তু এখন ভাইয়ের নাস্তাটা আগে তৈরি করে দাও। 2টা ডিমের অমলেট আর 2টা পরোটা, এগুলোই ভাইয়ার সকালের নাস্তা, আর সঙ্গে 1 কাপ কফি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি করে দিচ্ছি। বিপত্তি ঘটল সেখানেই, কারণ নীল প্রতিদিন সকাল 8টার মধ্যে বাসা থেকে বের হয়ে যায়। তার বাসা থেকে অফিসে দূরত্ব 30 মিনিট, মানে আমার সেই সকাল 8:30টার মধ্যেই অফিসে পৌঁছায়। কিন্তু আজ নেহা নাস্তা বানাতে গিয়ে একটু লেট করে ফেলেছে, মানে প্রতিদিন সকাল 7:40-এর মধ্যেই নীলের ব্রেকফাস্ট তৈরি চাই, কিন্তু আজ নেহা ব্রেকফাস্ট বানাতে গিয়ে 7:50 বেজে গেছে। নেহা যখন নীলের সামনে নাস্তার প্লেট নিয়ে দাঁড়ায়, তখন অলরেডি 7:52 বাজে। নীল তখন নাস্তার প্লেট নেহার হাত থেকে নিয়ে ফুলের ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে বলতে থাকে,
টাইম ওয়েস্ট আমি একদমই পছন্দ করি না। আর আপনি প্রথম দিনই আমার সঙ্গে এটা করলেন। আপনার জন্য আজ আমার নাস্তা করাই হলো না, আবার আপনি এসেছেন চাকরি করতে। আপনি কিভাবে চাকরি করবেন আমি তো সেটাই ভাবতে পারছি না। আমার নাস্তাটা বানাতে না হয় 10 মিনিট লেট হয়ে গেল, কিন্তু তাই বলে আপনি এইভাবে খাবারটা ফেলে দিবেন, এটা আমি কল্পনাও করিনি। আপনার রাগ থাকলে আমার উপর আছে, কিন্তু খাবারের সঙ্গে কি? আপনি আমার উপরে রাগটা খাবারের সঙ্গে কেন দেখালেন? দেখুন, বাড়িটা আমার, খাওয়াটাও আমার পয়সায় কেন। সো আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি কারো কোনো মতামত গ্রহণ করব না। আপনি তো আমার বাড়ির একজন সার্ভেন্ট মাত্র, তাহলে আমি কেন আপনার কথা শুনতে যাব? হ্যাঁ, আমি মানছি সব কিছু আপনার পোষায় কেনা, কিন্তু তাই বলে খাবারের সঙ্গে কেউ এরকম আচরণ করে এটা আমার সত্যিই জানা ছিল না। প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আপনি একটু বসুন, কিচেনে আর একটু খাবার বেঁচে আছে, সেটা আমি আপনার জন্য নিয়ে আসি। না, সেটার কোনো প্রয়োজন হবে না, কারণ সময়ের অপচয় আমি একদমই পছন্দ করি না। আর অলরেডি আমার অফিসে টাইম হয়ে গেছে। এখন নাস্তা করতে গেলে আমি অফিসে সময় মতো পৌঁছাতে পারবো না। এই কথা বলে নীল নাস্তা না করে টেবিল থেকে উঠে গেল আর তার বোনকে ডাকতে থাকলো। এই রিমি, রিমি, কোথায় গেলি তুই? একবার এদিকে আয় তাড়াতাড়ি, আমার অফিসের সময় হয়ে গেছে। আমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাব। দাঁড়া ভাইয়া, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে বল? আরে এভাবে ফ্লোরে খাবার পড়ে আছে কেন? ভাইয়া, এই খাবারগুলো কি তুমি ফেলেছিলে? আমি ফেলেছি। তুই খুব ভালো করে জানিস যে আমি সময়ের অপচয় একদম পছন্দ করি না। আর এই মেয়েটা আমার বাড়িতে এসে প্রথম দিনই এই কাজটা করেছে, তাই আমি আর সহ্য করতে পারলাম না। হ্যাঁ, আমি জানতাম যে মেয়েটা সময় মতো তোর খাবারটা দিতে পারেনি। এই মেয়েটা আজ আমাদের বাড়িতে নতুন এসেছে, তাই সে কোনো কিছুই জানে না। আর সেজন্য তুই এরকম আচরণ করবি নাকি? রিমি, এসব কথা বলার জন্য আমি তোকে ডাকিনি। আমি তোকে যেটার জন্য ডেকেছি সেটা তুই শুনবি নাকি আমি চলে যাব? হ্যাঁ বল, আমি তো শুনতেই এসেছি। তুই এরকম আচরণ করছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না, তোর আবার কি হলো? এই যে এই মেয়েটাকে দেখতে পাচ্ছি, সেই মেয়েটাকে আমি আম্মুর দেখাশোনা করবার জন্য রেখেছি। আম্মুর যা কিছু প্রয়োজন হয় সব এই মেয়েটাকে বিয়ে করিয়ে নিতে বলবি। আর যদি কোনো কাজ না করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে তুই আমাকে ফোন করবি। আমি তোকে কি বলেছি সেটা তোর মনে থাকবে নাকি আবার মনে করিয়ে দিতে হবে? ভাইয়া, আমার সব কিছুই মনে থাকবে। এখন তুই নিশ্চিন্ত মনে অফিসে যা, আর নিজের মন থেকে হিংসা বিদ্বেষ এগুলো সরিয়ে ফেল। তুই কেন এই মেয়েটার সঙ্গে এরকম করছিস আমি সেটাই বুঝতে পারছি না। কি শত্রুতা তোর এই মেয়েটার সঙ্গে? এত কিছু বুঝে তোর কোনো লাভ নেই। তোকে যেটা করতে বলেছি তুই সেটাই করবি। তুই আমার বোন হয়েছিস তো কি হয়েছে? আমি যে কারোর সঙ্গে এত কথা কৈফিয়ত দিতে পছন্দ করি না সেটা কিন্তু তুই নিজেও খুব ভালো করে জানিস। তো যেটা বলছি সেটাই কর। এই কথা বলতে বলতে নীল বাসা থেকে বের হয়ে চলে যায়। আর এদিকে রিমি নেহাকে বলে, আচ্ছা, কে তুমি? কি তোমার পরিচয়? আর ভাইয়া তোমার সঙ্গে কেন এরকম আচরণ করছে? দয়া করে বিষয়টা আমাকে একটু খুলে বলবে? আমি যদি এই বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করি তাহলে আপনার ভাইয়া আমার সঙ্গে যে খারাপ আচরণ করছে আপনি নিজেই আমার সঙ্গে তার বেশি খারাপ আচরণ করতে বাধ্য হবেন, কারণ আমি এতটাই খারাপ কাজ করেছি। দেখো, আমি ভাইয়ের মতো উগ্র জাতীয় মেয়ে মানুষ নই। আমি যথেষ্ট ঠান্ডা মেজাজের মেয়ে। তাই আমি তোমাকে বলছি, কি হয়েছে আমাকে খুলে বলো, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কি না। তখন নেহা রিমিকে সমস্ত ঘটনা খুলে বলে। সব কিছু সুন্দর রিমি নেহাকে বলে, আসলে ভাইয়া ছোটবেলা থেকে একগুঁয়ে, কিন্তু আমার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার বাবা আমার ভাইয়াকে একটু কন্ট্রোল করতে পারতেন। কিন্তু আমার বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে ভাইয়া একদম একগুঁয়ে হয়ে গেছে। ঠিক আছে, তারপরও তুমি কোনো চিন্তা করো না, আমি আম্মুর সঙ্গে এই বিষয়ে কথা বলবো, দেখি তোমার জন্য কিছু করতে পারি কি না। তখন নেহা আর কিছু বলেনি, চুপচাপ দাঁড়িয়েছিল। এদিকে দেখতে দেখতে বেলা প্রায় 10টার মতো বেজে গেল। আর রিমির আম্মু নাস্তা করতে নিচে এসেছে। রিমি আর নেহা দুজনেই বসে গল্প করছিল। সেটা দেখেই তিনি বলেন, কি ব্যাপার রিমি, এই মেয়েটাকে তোর বন্ধু হয় নাকি? আম্মু, তুমি চলে এসেছো?
তুমি একটু এদিকে আসো, তারপর তোমাকে আমি সব কিছু খুলে বলছি। করণের কি হয়েছে? তাছাড়া একটা কথা, এই মেয়েটাকে তো আজকের আগে কোনোদিনও তোর সঙ্গে দেখিনি, তাহলে হঠাৎ করে এই মেয়েটা কথা থেকে আসলো, আর এত সকালেই বা কেন আসলো? তোমাকে তো আমি বললাম তুমি এখানে এসে বসো, তারপর আমি তোমাকে সব কিছু খুলে বলছি। কিন্তু তুমি আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বকবক করে যাচ্ছ। এভাবে হয় নাকি কিছু? তুমি বসো, তারপর আমি তোমাকে সব কিছু খুলে বলি। তখন রিমির মা আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে এসে বসে আর বসার পর রিমিকে বলতে শুরু করে। সব কিছু শোনার পর রিমির মা নেহাকে বলে, দেখো, আমি তোমার জন্য কিছু করতে পারবো কি না সেটা সঠিক বলতে পারছি না, কারণ আমার ছেলেটা বড্ড একঘেয়ে হয়ে গেছে। সে যেটা বলে সেটাই করে, কিন্তু আমি আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করব তোমার জন্য কিছু করতে। আন্টি, আমি জীবনে অনেক পাপ করেছি আর পাপের ফলও ভোগ করছি। তাছাড়া আমি নীলের সঙ্গে যে অন্যায়টা করেছি তার জন্য আমি বারবার নীলের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু সে আমাকে ক্ষমা করেনি। এখন তো আমার জীবনে কোনো কিছুই নেই, শুধু একটু মান সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। সেই জন্যই অনেক চেষ্টার পর নীলের খোঁজ করেছি। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে বাকি কথা পরে বলবো। এখন একটা কাজ করো, তুমি আর রিমি কিচেনে যাও আর আমাদের তিনজনের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসো। না আম্মু, সেটার কোনো প্রয়োজন হবে না, আমি একাই নাস্তা বানিয়ে নিয়ে আসতে পারবো। আপনি একটু রেস্ট করুন। এই কথা বলে রিমি সেখান থেকে উঠে নাস্তা বানাতে চলে যায়। আর এদিকে রিমির আম্মু নেহার সঙ্গে গল্প করতে থাকে। তার পরিবারের বিষয়ে নানা অজানা তথ্য তিনি সংগ্রহ করে। কথা বলার এক পর্যায়ে তিনি নেহাকে বলেন, আমার ছেলেটা যে তোমাকে অনেক বেশি ভালোবাসতো সেটা কি তুমি জানো? সে আমাকে ভালোবাসতো কি আর করতো, আমার সমস্ত কথা মেনে চলতো, সেটা আমি জানতাম। কিন্তু কোনোদিনও তার ওই সব কিছু আমি পাত্তা দিইনি। তার কারণ ছিল একটাই, আমি ছিলাম বড়লোক বাবার একমাত্র আদরের রাজকন্যা আর সে ছিল গরিব বাবার খেটে খাওয়া ছেলে। তাই তাকে আমি কখনোই পাত্তা দিতাম না। তাকে যদি আমি পাত্তা দিতাম তাহলে আমার রেপুটেশনে আঘাত আসতো, আমার বন্ধুরা আমায় নিয়ে হাসাহাসি করতো। সেই সব কিছু আমি কোনোদিনই সহ্য করতে পারতাম না। এগুলোই ছিল সবচেয়ে বড় কারণ। যাই হোক, আমি সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। তবে তুমি কোনো চিন্তা করো না, হাজার হলেও নীল আমার পেটের সন্তান, আমি তাকে জানি আর বুঝি, তাই আমি যথাসাধ্য চেষ্টা করব। তাদের কথা বলার মাঝখানে রিমি সবার জন্য নাস্তা বানিয়ে নিয়ে চলে আসে আর তিনজনই একসঙ্গে বসে নাস্তা করে নেয়। এভাবে দেখতে দেখতে সারাটা দিন চলে গেল। সন্ধ্যায় যখন নীল বাসায় ফিরে আসলো তখন সে দেখতে পেল তারা তিনজন একসঙ্গে বসে গল্প করছে। এটা দেখে সে যেন একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। তখনই সে চিৎকার করে বলতে থাকে, এই মেয়ে, আপনার সাহস তো কম না? আমি সকালবেলা বললাম আর আপনি সেটা এখনই ভুলে গেলেন? আপনারা আমাদের বাড়িতে চাকরি করার কোনো প্রয়োজন নেই। আপনি এখনই আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। আমি আপনার চেহারাটাও দেখতে চাই না। নীল, এসব বন্ধ কর। তোমার এরকম আচরণ আমি সত্যি মেনে নিতে পারছি না। আমার ভাবতে অবাক লাগছে যে তুমি আমার সন্তান। তুমি আমার সন্তান হয়ে একটা মেয়ের সঙ্গে এভাবে আচরণ করতে পারছো? আম্মু, তুমি কোনো কিছুই জানো না এই মেয়েটার সম্পর্কে। কত বড় বেয়াদব আর কত বড় স্বার্থপর এই মেয়েটা। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করে বলবো, তুমি আমাদের দুজনের মধ্যে আসবে না। এই মেয়েটার সঙ্গে আমার জনম জনমের শত্রুতা। সে যাই হোক, এত কিছু আমি জানি না আর জানতেও চাই না। আমি যেটুকু জানি সেটুকুতেই আমার চলে যাবে। এখন আমি তোমাকে যেটা বলতে চাই সেটা তোমাকে শুনতেই হবে। দেখো আম্মু, আমি তোমার কাছে আশা করব তুমি কখনোই আমাকে এমন কিছু করতে বলবে না যেটা আমি করতে পারবো না, বা যেটা করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই আমি তোমাকে বলবো, যেটা তুমি বলবে সেটা যেন আমার করার যোগ্যতাই হয়। আমি তোমার মা, সেই সূত্রে তোমাকে কোনো কাজ করার কথা বললে সেটা যদি তোমার হাজার কষ্ট হয় তারপরও তোমাকে করতেই হবে। এই কথা শুনে নীল কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার মাঝ তাকে সেই সুযোগটা দিল না। তিনি নিজেই বলতে থাকলেন,
নেহা আজ থেকে আমাদের বাড়িতে আমাদের সঙ্গে থাকবে, আর তুমি আগামীকাল থেকে নেহাকে অফিসে জয়েন করাবে, এটা আমার আদেশ। আম্মু, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি এই মেয়েটাকে আর যাই হোক আমার অফিসে রাখতে পারবো না, কারণ অফিসে যদি রাখি তাহলে সে স্যার এখন আমার সামনে সামনে থাকবে, আর এই মেয়েটা আমার সামনে থাকলে আমার মেজাজ এমনিতেই খুব খারাপ থাকবে। তুমি যদি কোনো মানুষকে তোমার সামনে সহ্য করতে না পারো, তাহলে আমি বলবো তোমার ডাক্তার দেখানোর প্রয়োজন। তুমি যত দ্রুত সম্ভব একজন ডাক্তার দেখাও, আর তা না হলে হয়তো তুমি ডিসপ্রেট হয়ে পড়বে। আম্মু, আমি তোমাকে কি বলতে চাইলাম আর তুমি কি বুঝতে পেরেছো সেটাই আমি বুঝতে পারছি না। এই মেয়েটা কিভাবে তোমাদের ব্রেন ওয়াশ করে নিল সেটাই তো আমার মাথায় ঢুকছে না। মেয়েটা আমাকে কোনো কিছুই বলেনি। আমার বিবেক যা বলেছে আমি তাই তোমাকে বলছি। মেয়েটাকে তুমি আগামীকাল থেকে অফিসে নিয়ে যাবে আর তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবেই রাখবে, এটা আমার আদেশ। তুমি যদি আমার আদেশ অমান্য করো তাহলে কিন্তু আমি তোমার সাথে থাকবো না, বলে দিলাম। আম্মু, তুমি বাইরের একটা মেয়ের জন্য আমার সঙ্গে এরকম আচরণ করতে পারো না, কারণ আমি তোমার পেটের সন্তান। তুমি বাইরের একটা মেয়ের জন্য আমার সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারো না। তুমি আমার সন্তান হয়ে যদি আমার কথা শুনতে না পারো তাহলে তোমার সঙ্গে সম্পর্ক তো আমাকে খারাপ করতেই হবে, তাই না? এখন আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। তুমি রুমে যাও, বিশ্রাম করো, আর রাত ঠিক 9টার মধ্যে খাবার টেবিলে জয়েন করবে। তখন নীল কিছু বলতে চাইলো আর বলা হয়ে উঠল না। সে চুপচাপ সেখান থেকে নিজের রুমে চলে গেল আর ভাবতে থাকলো তার মা কেন এরকম বলেছে। সে তো নেহাকে একদম সহ্য করতে পারে না, সেখানে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিভাবে রাখবে। এসব কিছু রুমে বসে বসে চিন্তা করতে লাগলো। এদিকে দেখতে দেখতে রাতের খাবারের সময় হয়ে আসলো। নীল রাতের খাবার খাওয়ার জন্য নিচে আসলো। নিচে এসে দেখে রিমি, নেহা আর তারামু তিনজনের ডাইনিং টেবিলে বসে আছে। এটা দেখে নীলের মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়, তাই সে নেহাকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই মেয়ে, কি সমস্যা আপনার? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনাকে আমি বাড়িতে কাজের জন্য রেখেছি, আর আপনি কিনা আমার সঙ্গে একই টেবিলে বসে ডিনার করার মতো দুঃসাহস দেখাচ্ছেন। আমি তো ভাবতেই পারছি না এত সাহস আপনি কোথা থেকে পাচ্ছেন। নীল, তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি এই মেয়েটার সঙ্গে ভদ্রভাবে কথা বলো, তা না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, সেটা আমি তোমাকে বলে দিলাম। তখন নীল আর কিছু বলার সাহস পেল না, চুপচাপ টেবিলে বসে পড়ল। তারপর খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। পরের দিন সকাল হতে না হতেই রিমির মা রিমিকে বলে, নেহাকে আজকের জন্য তোমার থেকে একটা ড্রেস দাও, সে অফিসে যাবে, আর বিকেলে অফিস থেকে ফিরলে তুমি তাকে নিয়ে শপিং করতে যাবে। তার প্রয়োজনীয় যা যা জিনিসপত্র লাগে সব কিছু তুমি কিনে দিবে। সে না হয় বুঝলাম, যা কিছু লাগে সব কিছু আমি কিনে দেব, কিন্তু ভাইয়া যে পরিমাণ রেগে আছে, ভাইয়া যদি কিছু করে বসে তখন আমি কি করব? ভাইয়াকে নিয়ে চিন্তা করার কথা আমি তোমাকে বলিনি, তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটাই করবে। আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি যেটা বলবে আমি সেটাই করব। এটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি নেহার রুমের দিকে একবার যাচ্ছি, গিয়ে দেখি সে এখনো ঘুম থেকে উঠলো কিনা। বলতে বলতে সেই মেয়ে তার মায়ের রুম থেকে বের হয়ে নেহার রুমে চলে আসে। এসে দেখে নেহা তখনও ঘুমোচ্ছে। আসলে রাজার ঘরে যার বসবাস, আর রাজার সুখ পেলে সে তো সুখে থাকতেই চাইবে। তখন রেশমি তাকে আস্তে আস্তে ঘুম থেকে ডেকে তুলে, তারপর নেহা ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে রিমি তার জন্য জামা কাপড় নিয়ে অপেক্ষা করছে। এটা দেখে সে রিমিকে বলে, আমার জামা কাপড় আছে, সেটা দিয়েই তো আমার হয়ে যাবে। তুমি কেন কষ্ট করে তোমার জামা কাপড় আনতে গেলে? তোমার যা জামা কাপড় আছে সেগুলো পরে অফিসে যাওয়ার মতো অবস্থাতে নেই, তাই আম্মু বলেছে আজ তুমি আমার জামা কাপড় পরেই অফিসে যাবে, আর বিকেলে অফিস থেকে আসলে আমি তোমাকে তোমার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কিনে দিব। আমার জন্য তোমাদেরকে কতটা খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সেটা তোমরা জানার পরেও আমাকে এতটা প্রাধান্য দিচ্ছ, আমি সেটা ভাবতেই পারছি না। এরকম মেন্টালিটি যদি আমার আগে থাকতো তাহলে হয়তো তোমার বাবা এখন আমাদের মাঝে বেঁচে থাকতেন। দেখো,
যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন আর সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এখন ভবিষ্যতে কি হবে না হবে সে সব কিছু নিয়ে চিন্তা করার সময়। তাই আমি বলবো এই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, অতীত নিয়ে ভেবো না। হ্যাঁ, সেটাই তো। এখন একমাত্র উপায় এর অবলম্বন অতীত নিয়ে চিন্তা করে এখন আর কি হবে? এখন তো বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। যাই হোক, অলরেডি 7:30 বেজে গেছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। তোমার ভাইয়া তোমার কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে বের হয়ে যাবে। হ্যাঁ সেটাই তাড়াতাড়ি হ্যাঁ সেটাই তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসো। আমি সবার জন্য নাস্তা তৈরি করেছি। সবাই একসঙ্গেই নাস্তা করব। আর তারপর তোমরা দুইজনে অফিসে যাবে। এই কথা বলতে বলতে রিমি নেহার রুম থেকে বের হয়ে চলে যায়। আর এদিকে নেহা তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নাস্তার টেবিলে এসে দেখে নীলের নাস্তা প্রায় শেষ। সে সবে মাত্র নাস্তা করতে এসেছে। তখন নীলের আম্মু নীলকে বলে, তুমি গাড়িতে গিয়ে 5 মিনিট ওয়েট করো, নেহা নাস্তাটা শেষ করে আসছে একদম। কিন্তু নেহাকে ফেলে রেখে তুমি অফিসে যাবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আমি কিছুতেই এটা বুঝতে পারছি না, এই মেয়েটা কিভাবে তোমাদের ব্রেন ওয়াশ করলো। তোমরা এই মেয়েটাকে নিয়ে কেন এত চিন্তা নিয়ে মগ্ন হয়ে আছো? এই মেয়েটার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। এই মেয়েটাকে তো আর যাই হোক আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। দেখো ভাইয়া, একটা কথা বলার ইচ্ছে না থাকা সত্ত্বেও বলতে হচ্ছে। আমরা মানছি নেহা অপরাধ করেছে, তার জন্য সে ক্ষমাও চেয়েছে। কিন্তু তারপরও তুই কেন এই মেয়েটাকে ক্ষমা করতে পারছিস না? আমি জানি না আমি কেন এই মেয়েটাকে ক্ষমা করতে পারছি না, আর কোনো দিন ক্ষমা করতে পারবো কি না সেটাও জানি না। তবে এই মেয়েটাকে দেখলে আমার শরীর ঘিনঘিন করে। আমি এই মেয়েটাকে একদম সহ্য করতে পারি না। কিন্তু তারপরও তোরা কেন যে এত প্যারাপেরি করছিস আমি সেটাই বুঝতে পারছি না। এত কিছু তোমার জানা বোঝার কোনো প্রয়োজন নেই। তোমাকে যেটা করতে বলা হয়েছে তুমি সেটাই করো। তুমি বাইরে গিয়ে গাড়িতে 5 মিনিট ওয়েট করো, ততক্ষণে নেহার নাস্তা শেষ হয়ে যাবে, সে বেরিয়ে আসবে। আমি কিন্তু আজ দুপুরে তোমার অফিসে আসব, আর নেহাকে কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবেই দেখতে চাই। আমার কথার যেন কোনো নড়চড় না হয়, তাহলে কিন্তু খারাপ কেউ হবে না, সেটা তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে আসলো। কারণ আর যাই হোক সে কখনো তার মায়ের কথা বরখেলাপ করতে পারবে না। তার ক্ষতি হয়ে গেলেও তার মায়ের কথা তাকে রাখতেই হবে। তাই এখানে তর্ক করে কোনো লাভ নেই। চুপচাপ বাসা থেকে বের হয়ে গাড়িতে বসে নেহার জন্য অপেক্ষা করতে থাকলো। বেশ কিছুক্ষণ পর নেহা সেখানে চলে আসলো। নেহা গাড়িতে উঠতে যাবে এমন সময় নীল বলল, পিছনের সিটে কেন করছেন? সবাই ভাববে আপনি আমার মালিক আর আমি আপনার ড্রাইভার। এটা কখনোই হবে না। সামনে এসে বসুন। পেছনে বসলে সমস্যা, কিন্তু সামনে বসলে কোনো সমস্যা নেই, তাই না? আমি যদি সামনে বসি তাহলে তো সবাই ভাববে আমরা হাজব্যান্ড ওয়াইফ, নয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তখন কি আপনার কোনো সমস্যা হবে না? সেই সব কিছু নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনাকে যেটা করতে বলেছি আপনি সেটাই করেন। কোনো কথা না বলে চুপচাপ সামনে এসে বসেন। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ সামনের সিটে এসে বসলো। কারণ সে খুব ভালো করে জানে এখন নীলের সঙ্গে তর্ক করলে তার সঙ্গে খারাপ ছাড়া ভালো কিছুই হবে না। তাই নীলের সঙ্গে তর্ক না জড়ানোই শ্রেয়। নেহা গাড়িতে ওঠার পরপরই নীল গাড়ি স্টার্ট করলো। আর প্রায় আধা ঘন্টার মধ্যেই অফিসে এসে পৌঁছায়। নীল নেহা দুজনে একসঙ্গে অফিসে প্রবেশ করে। সেটা দেখে অফিসের কর্মচারীদের মধ্যে অলরেডি কানা ঘোষা শুরু হয়ে গেছে। কারণ আজ পর্যন্ত নীলের সঙ্গে অফিসের কোনো স্টাফ এক গাড়িতে করে আসেনি, সেখানে একটা মেয়ে। এই বিষয়টা কোনোভাবেই অফিসের কর্মচারীরা মেনে নিতে পারছে না। অলরেডি খবরটা অফিসের ম্যানেজারের কান পর্যন্ত পৌঁছে গেল। তাই তিনি এক মুহূর্ত কাল বিলম্ব না করে নীলের চেম্বারে চলে আসেন। তিনি চেম্বারে এসে দেখেন নীল কম্পিউটার কাজ করছে। তাই তিনি দরজায় দাঁড়িয়ে নক করেন। আসসালামু আলাইকুম স্যার, অ্যান্ড গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব, আপনি এই সকালবেলা? কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? ভিতরে এসে বসুন, তারপর বলুন।
স্যার, আমি আসলে আপনাকে একটা কথা বলতে এসেছি। অফিসের সবার মধ্যে একটা কানাকানি শুরু হয়ে গেছে, যেটা আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে। তাই আমি ভাবলাম এই বিষয়টা আপনাকে অবগত করা উচিত। কি বলবেন বলছেন না কেন? এত হেয়ালি কেন করছেন? আপনি তো খুব ভালো করেই জানেন এইভাবে হেয়ালি করে কথা বলা আমার একদমই পছন্দ নয়। আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। স্যার, আমি অফিসের স্টাফদের কাছে শুনলাম আপনার সঙ্গে নাকি একটা মেয়ে আমাদের অফিসে এসেছে। সেটা নিয়ে তাদের মধ্যে কানাকানি চলছে। আপনার সঙ্গে আজ পর্যন্ত কোনো স্টাফ এক গাড়িতে করে আসতে পারেনি। সেখানে একটা মেয়ে আপনার সঙ্গে এক গাড়িতে করে এসেছে, সেটা অফিসের স্টাফরা ভালোভাবে নিতে পারছে না। আমি আমার সঙ্গে আমার গাড়িতে করে কাকে নিয়ে আসবো আর কাকে নিয়ে আসবো না সেটার কৈফিয়ত কি এখন আমার অফিসের কর্মচারীদের কাছে দিতে হবে নাকি? সরি, বিষয়টা আমি বুঝতে পারলেও তো অফিসের কর্মচারীদেরকে বোঝাতে পারছি না। তাদের কথা তো একটাই, আজ পর্যন্ত অফিসের কোনো স্টাফকে দেখলাম না এমডির সঙ্গে এক গাড়িতে আসতে। আর সেখানে একটা অপরিচিত মেয়ে, সে কি করে আসতেছে? সে তো এমডি পরিবারের কেউ নয়, কারণ এমডির পরিবারের সবাইকে অফিসের সকল কর্মচারী চিনে। এই হলো বিষয়। ঠিক আছে, এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আমি বিষয়টা সামলে নিব। যাই হোক, আপনাকে আমি নিজেই ডেকে নিতাম। এই মেয়েটা গতকাল তো আমাদের অফিসে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ হওয়ার জন্য ইন্টারভিউতে এসেছিল, কিন্তু আমি সিলেক্ট করিনি। কিন্তু আমার মা এই মেয়েটাকে সিলেক্ট করেছে। আমার অমতে থাকা সত্ত্বেও আমার মায়ের মতকে প্রাধান্য দেওয়ার জন্য আমি এই মেয়েটাকে আমাদের অফিসে রাখতে চাই। সে আপনার যাকে পছন্দ হয় তাকে আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখতে পারেন। আমার তো মনে হয় তাতে অফিসের কোনো স্টাফ বা কোনো কর্মচারীর মতকে প্রাধান্য দেওয়া উচিত নয়। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমি আমার অফিস কিভাবে চালাবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কোনো স্টাফের যদি এই বিষয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সে চাকরি ছেড়ে অন্যথায় চলে যেতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। যাই হোক, আপনাকে যেটা বলছিলাম, এই মেয়েটাকে আপনি সমস্ত কাজ বুঝিয়ে দিন। ওকে স্যার, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি এই মেয়েটাকে তার সমস্ত কাজ বুঝিয়ে দেব। এই কথা বলে ম্যানেজার সাহেব নেহার দিকে তাকায় আর তারপর তাকে বলে, এই মেয়ে, শোনো, তোমার নামটা কি সেটা আগে বলো, তারপর আমি তোমাকে তোমার সমস্ত কাজ বুঝিয়ে দিচ্ছি। আমার নাম নেহা, নেহা চৌধুরী। আমি যদি খুব বেশি ভুল না করে থাকি, তোমার বায়োডাটাতে তোমার পিতার নাম দেখেছিলাম আশরাফ চৌধুরী, তাই না? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আমার বাবা মৃত আশরাফ চৌধুরী। তার মানে আপনি তো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এর একমাত্র মালকিন। কিন্তু আজ আপনার এই অবস্থা কেন? কি হয়েছে আপনার? ম্যানেজার সাহেব, এখানে আপনি আমার অফিসের একজন কর্মচারী। আপনি আমার কাজ করতে এসেছেন কারো বায়োডাটা বা ফ্যামিলিগত তথ্য জানার জন্য নয়। আই এম সো সরি স্যার। আসলে স্যার, আমি আপনার কোম্পানিতে চাকরি নেওয়ার আগে একবার চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আমার চাকরিটা হয়নি। সেই দিনটাকে আমি আমার দুর্ভাগ্য মনে করি। সেদিন ওখানে আমার চাকরিটা হয়ে যেত, তাহলে আজ আমি আপনার অফিসে চাকরিটা করতে পারতাম না। তাহলে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। অতিথি নিয়ে কোনো কথা বলা আমি পছন্দ করি না, বুঝতে পেরেছেন? ম্যানেজার সাহেব তখন আর কোনো কথা না বলে নেহাকে নিয়ে সেখান থেকে চলে গেল। সমস্ত কাজ বুঝিয়ে দেন। নেহা তার মতো করেই কাজ করতে থাকে, কিন্তু অফিসে আসার পরপরই নেহা খুব বড় একটা প্রবলেমের সম্মুখীন হয়। কারণ নীলের অফিসের অধিকাংশ স্টাফ ছেলে মানুষ ছিল। সমস্যাটা ছেলে মানুষ নিয়ে নয়, সমস্যাটা হলো নীলের অফিসে যে ওয়াশরুম রয়েছে সেটা ছেলেদের আর মেয়েদের দুটোই একসঙ্গে। কিন্তু নেহা এরকম পরিবেশে অভ্যস্ত নয়, তাই সে ওয়াশরুমে গিয়েও ওয়াশরুমের কাজ না করেই বের হয়ে আসে।
তারপর সে কোনো রকমে অফিসের কাজ করতে থাকে। এরপর চলে গেল আরও এক সপ্তাহ। ইতিমধ্যেই নেহা নিয়মিত অফিসে যাওয়া আসা করছে। আর একটা বিষয় তার জন্য খুবই বিরক্তিকর লাগছে, সেটা হলো ওয়াশরুম। তাই নেহা আজ সিদ্ধান্ত নিয়েছে নীলের সঙ্গে এই বিষয়ে কথা বলবে, কারণ মেয়েদের প্রাইভেসি বলতে কিছু একটা তো আছে, তারা চাইলে ছেলেদের ওয়াশরুম ব্যবহার করতে পারে না। এমন চিন্তা করে নেহা নীলের কেবিনে যায়। স্যার, আমি ভেতরে আসবো, আপনার সঙ্গে একটু কথা বলার প্রয়োজন ছিল ইমিডিয়েটলি। এখন আবার আপনার কি কথা বলার প্রয়োজন আছে? ঠিক আছে, ভিতরে আসেন। তবে আপনারা সবাই খুবই কম, অনলি 30 সেকেন্ড, এর মধ্যে আপনাকে যা বলার বলতে হবে। স্যার, আসলে আমি আপনাকে এই কথাটাই বলতে এসেছিলাম যে দেখুন, আমাদের অফিসের ছেলেদেরকে আর মেয়েদেরকে একটাই ওয়াশরুম ব্যবহার করতে হচ্ছে। আপনি প্রাপ্তবয়স্ক একটা ছেলে, তাই আপনি খুব ভালো করেই জানেন। আর যাই হোক, ছেলে মেয়ে কখনোই একটা ওয়াশরুম ব্যবহার করতে পারে না। মেয়েদের প্রাইভেসি বলতে কিছু আছে। মানে আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলুন। তবে সময় খুব কম, সেটা তো আপনাকে বললামই। না মানে আমি আসলে এটাই বলতে চাইছিলাম, যদি মেয়েদের জন্য আলাদা একটা ওয়াশরুমের ব্যবস্থা করতেন তাহলে হয়তো ভালো হতো। 1 মিনিট, মানে আপনি কি বলতে চাইছেন আমার অফিসের ডিসিপ্লিন আপনাদের জন্য যথেষ্ট নয়? যদি আপনার সাথে মনে হয়ে থাকে তাহলে আপনি চাকরি ছেড়ে চলে যেতে পারেন, কারণ আমি আপনার জন্য আমার অফিসের নিয়ম বদলাতে পারবো না। আমার অফিসটা আমার নিয়মে চলবে, আপনার নিয়মে নয়। আপনি পারলে এখানে চাকরি করুন, নয়তো চাকরি ছেড়ে চলে যান। আপনার মতো কর্মচারীর অভাব নেই অফিসের, তাই আপনি চলে গেলে আমার কোনো সমস্যা হবে না। আনসার, দেখুন আমি বিষয়টা আসলে ওভাবে বলতে চাইনি। দেখুন, মেয়েদের তো প্রাইভেসি বলতে কিছু থাকে, সব কাজ তো আর ছেলেদের ওয়াশরুমে হয় না। তাছাড়া ছেলে মেয়ে একটা ওয়াশরুম ব্যবহার করতে পারে না, দেশের কোনো কোম্পানিতে এরকম নিয়ম নেই। এত কথা আপনি কেন বলছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার যদি আমার অফিসে চাকরি করতে এতই সমস্যা হয়, তাহলে আপনি আমার অফিস থেকে চাকরিটা ছেড়ে চলে গেলেই তো পারেন না? আপনাকে কে বেঁধে রেখেছে এখানে চাকরি করার জন্য? নেহা তখন খুব ভালোভাবে বুঝতে পারলো। আর যাই হোক, নীলের সঙ্গে এই বিষয়ে কথা বলে কোনো লাভ হবে না, কারণ নীল কোনো কথাই শুনবে না। তাই সে বাধ্য হয়ে সেখান থেকে বের হয়ে চলে গেল। এরপর চলতে থাকলো দিনকাল। প্রতিদিন নেহাকে বিভিন্নভাবে অপমান করত, কিন্তু নেহা সেই সব কিছু সহ্য করেও সেখানে পড়ে থাকতো, কারণ তার আর কোনো উপায় ছিল না। একদিন হুট করে ব্রেকফাস্ট টেবিলে নীল তার আম্মুকে বলে, আম্মু, আমি চিন্তা করছি এবার বিয়েটা সেরেই ফেলবো। তবে তোমার পছন্দ করার কোনো মেয়েকে নয়, আমার পছন্দ করা একটা মেয়ে আছে, আমি তাকে বিয়ে করব। কি বলছিস তুই এসব? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। বিয়ে করবি সেটা আবার তুই? তো মেয়েটাকে সেটা তো অন্তত আমাকে বল। সময় হলে সব কিছুই জানতে পারবে, এখন শুধু অপেক্ষা করতে থাকো। তবে আমি যে বিয়েটা করছি সেটা কিন্তু ফাইনাল। আর নেহা, আপনাকে বলছি, আপনি যেহেতু আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেই হিসেবে আমার বিয়ের সমস্ত দায়িত্ব আপনাকে পালন করতে হবে। ওকে স্যার, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি সমস্ত দায়িত্ব নিজের হাতেই পালন করব। কথাটা বলতে নেহার হয়তো অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও তাকে বলতেই হলো। যাই হোক, এরপর চলে গেল আরও এক সপ্তাহ। হঠাৎ একদিন নীলের মা নিজের রুমে বিশ্রাম করছিলেন, এমন সময় নীল সেখানে উপস্থিত হয়। কি ব্যাপার নীল, তুমি তো সচরাচর কখনোই আমার রুমে আসো না, আজ হঠাৎ কেন? কিছু হয়েছে নাকি? সেরকম কোনো কিছু হয়নি, আসলে তোমার সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করব বলে এসেছি। তোমাকে তো সেদিন আমি বলেছিলাম আমি বিয়ে করব বলে মন স্থির করেছি। হ্যাঁ, সেটা তো শুনলাম, কিন্তু তারপর তো আর তুমি কোনো কিছুই বললে না। তাহলে আমি বুঝবো কি করে তুমি বিয়েটা করছো কি করছো না? আম্মু, তোমাকে আজ আমি একটা গোপন কথা বলতে চাই, যেটা আজ পর্যন্ত কাউকে বলিনি। নেহাকে আমি খুব ভালোবাসতাম আর এখনও ভালোবাসি, তাই আমি নেহাকেই বিয়ে করতে চাই। কিন্তু তুই তো নেহাকে একদম সহ্য করতে পারিস না তো। আর শেষে বড় কথা হলো, নেহা কি তোকে বিয়ে করতে রাজি হবে? নেহা এমনি এমনি আমাকে বিয়ে করতে রাজি হবে না। তাকে রাজি করানোর জন্য
আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হবে। বেশ, তাহলেই কাজ হয়ে যাবে। কিন্তু কিভাবে কি করবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে তোর মাথায় কি চলছে আমি সেটাই বুঝতে পারছি না। তুই একটু আমাকে খুলে বল। দেখো আম্মু, ইদানিং আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি নেহা আমার প্রতি অনেকটাই দুর্বল। কারণ আমি তাকে যতই অপমান করি না কেন, সে কিন্তু অপমানের কোনো প্রতিবাদ করছে না। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। শুধু একটাই কারণ নয়, আরও অনেক কয়েকটা কারণ রয়েছে, যেগুলোর কারণে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি নেহার তোর প্রতি অনেকটাই দুর্বল। কিন্তু এত সহজে তোমাকে বিয়ে করতে রাজি হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করেই জানি। সেই জন্যই তো বলছি আমাদেরকে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। অতঃপর নীল তার আম্মুকে সমস্ত প্ল্যান খুলে বলে। সব কিছু শুনে তার আম্মু তাকে সম্মতি দেয়, আর সেই প্ল্যান অনুযায়ী কাজ চলতে থাকে। এরপর চলে গেল আরও বেশ কয়েকদিন। হঠাৎ একদিন অফিসে এসে নীল নেহাকে নিজের চেম্বারে ডেকে নিল। তারপর নেহার হাতে বিয়ের একটা কার্ড ধরিয়ে দিয়ে বলতে লাগলো, মিস নেহা, এটা আমার বিয়ের কার্ড। ৬,০০০ কপি বের করতে হবে, কারণ আমি ৬,০০০-এর মতো লোককে আমার বিয়েতে ইনভাইট করব। এটাই আপনার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ, আমার সঙ্গে আপনাকে বিয়ের শপিংয়ে যেতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি করে দেব। এই কথা বলে নেহা বিয়ের কার্ড হাতে নিয়ে অফিস থেকে বের হয়ে যায় ফটোকপির দোকানে। সেখান থেকে নীলের কথা অনুযায়ী ৬,০০০ কপি বের করে সেগুলো নিয়ে অফিসে চলে আসে আর নীলের চেম্বারে নিয়ে যায়। এই নিন আপনার বিয়ের কার্ডের কপি। এখানে পুরো ৬,০০০ কপি আছে। তারপর বাকি কাজগুলো কখন করতে হবে সেটা শুধু আপনি বলে দিবেন, তাহলেই হবে। নেহা, আপনার কথাগুলো কেন যেন গলায় আটকাচ্ছে। কি হয়েছে বলুন তো? না স্যার, আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। আসলে একটু সর্দি লেগেছে মনে হয়, তাই এরকম গলাটা আটকাচ্ছে। আমি এখন আসছি, আপনার কিছু প্রয়োজন হলে আমায় ডাকবেন। এই কথা বলে নেহা নিজের কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর নীল মনে মনে ভাবতে থাকলো, নেহাকে আমি বিয়ের কার্ড দিলাম কপি করে আনতে, কিন্তু সে কি একবারও বিয়ের কার্ডটা খুলে দেখেনি। যাই হোক, দেখলে দেখুক, না দেখলে না দেখুক। যদি না দেখে তাহলে আরও বিষয়টা ভালো হয়। এরপর চলে গেল আরও 2-3 দিন। সেদিন সন্ধ্যাবেলা বাসে ফিরে নীল সবাইকে পরের দিন বিয়ের শপিং করতে যাওয়ার জন্য বলে। তখন এটা শুনে রিমি বলে, ভাইয়া, তোমার বিয়ে শপিং সেটা আমি আম্মু গেলেই তো করতে পারবো। নেহার যাওয়ার কি প্রয়োজন আছে? সে কেন কষ্ট করে আমাদের সঙ্গে যাবে? তোমার বিয়ে উপলক্ষে থাকে না হয় কিছু গিফট করে দিব, কিন্তু তাই বলে তাকে আমাদের সঙ্গে শপিংয়ে যেতে হবে? রিমি, তুই হয়তো ভুলে যাচ্ছিস, নেহাকে আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছি। আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মানে নিশ্চয়ই তুই খুব ভালো করেই জানিস। তাই আমি কখন কোথায় কি কল্পনা করব সেই বিষয়ে তুই নাক গলা, সেটা আমি চাই না। তোকে যেটা করতে বলেছি তুই শুধু সেটাই করবি। বিয়ের প্রোগ্রামে তোর কে কী লাগবে তুই সেগুলিই কিনে আনবি। আর আমার বউয়ের জন্য যা কিছু কিনতে হয় সব কিছু নেহা তার পছন্দ মতো কিনবে। স্যার, আমার মনে হয় রিমি ম্যাডাম ঠিক কথাই বলেছিলেন। আপনার বিয়ের শপিং বড়লোকদের ব্যাপার স্যাপার, সেটা আপনারাই ভালো বুঝবেন। আমার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমার মনে হয় রিমিকে যে কথাগুলো বলেছে সেগুলো রিপিট করার কোনো প্রয়োজন আর নেই। তাই আমি আর কোনো কথা বলতে চাইছি না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আপনাকে যেতেই হবে আমার বিয়ের শপিং করতে। তখন নেহা খুব ভালোভাবে বুঝতে পারে আর যাই কিছু হোক না কেন তাকে নীলের বিয়ের শপিং করতে যেতে হবে। তাই সে আর কোনো কথা বলল না, চুপচাপ খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। এদিকে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই রেডি হয়ে নিল নীলের বিয়ের শপিং করতে যাওয়ার জন্য। কিন্তু নেহা এখনো রেডি হয়নি। সেটা দেখে নীল ধমক দিয়ে নেহাকে বলে, কি ব্যাপার নেহা, আপনাকে আমি কি বললাম আর আপনি কি করছেন? আপনাকে তো গতকালকে আমি বললাম আমার সঙ্গে আপনাকে আমার বিকাশ ওপেন করতে যেতে হবে, তাহলে আপনি এখনো রেডি হননি কেন? কি সমস্যা আপনার বলেন তো? না স্যার, আসলে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও বলছিলাম আপনাদের ফ্যামিলির ব্যাপার আপনারা সামলে নিলেই তো পারতেন। সেখানে আমাকে কেন জড়াচ্ছেন সেটাই বুঝতে পারছি না। আপনি এখন আমার সঙ্গে যাবেন নাকি নিজের চাকরিটা হারাবেন সেটা সিদ্ধান্ত নিন। সময় 5 সেকেন্ড। স্যার, আমি আমার চাকরিটা হারাতে চাই না, ঠিক আছে?
আপনি 2 মিনিট ওয়েট করুন, আমি শুধু ড্রেস চেঞ্জ করে চলে আসছি। এই কথা বলে নেহা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা নিজের রুমে চলে যায়। আর তারপর ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিচে আসে। তারপর সবাই মিলে শপিং করতে চলে যায়। আর এদিকে দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। সারা বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিক আলোয় আলোয় ঝলমল করছে। কিন্তু একটা বিষয় নেহাকে খুব অবাক করেছে, কারণ নীলকে হলুদ দেওয়ার জন্য তার শ্বশুরবাড়ি থেকে কোনো তত্ত্ব আসেনি। তার হলুদের সমস্ত আয়োজন তাদের বাড়িতে করা হয়েছে, কিন্তু সে সব কিছু নিয়ে নেহার বিশেষ কোনো মাথা ব্যথা নেই। সে যার সঙ্গেই হোক না কেন তাতে তার কি, তাই সে এর বিষয়ে আর কোনো মাথা ঘামালো না। বিয়ের দিন সকাল থেকে সবাই সাজগুজু করছে, রেডি হচ্ছে বিয়েতে যাবে বলে। আর নীলের বিয়ের আয়োজন করা হয়েছে একটা কমিউনিটি সেন্টারে। সকাল থেকে সেখানে সবাই আসতে শুরু করেছে। এদিকে দেখতে দেখতে বিয়ের প্রোগ্রাম প্রায় শুরু হবে, কিন্তু এখনো নেহা বিয়ের পার্টিকে দেখতে পাচ্ছে না। সেটার জন্য সে খুবই বিচলিত হচ্ছে, কিন্তু কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারছে না। ইতিমধ্যে কাজী সাহেব চলে এসেছেন বিয়ে পড়ানোর জন্য। তখন নীলের মা নেহাকে বলে, নেহা, নীলকে নিয়ে স্টেজে বসো, কাজী সাহেব চলে এসেছে, এক্ষুনি বিয়ের কাজ শুরু করবেন। হ্যাঁ আন্টি, সেটা না হয় বুঝলাম, কিন্তু এখনও তো সেই মেয়ের সঙ্গে স্যারের বিয়ে হবে, তিনি এসে পৌঁছালেন না, তাহলে কিভাবে কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। স্যার কি একা একাই বিয়ে করবে নাকি? হ্যাঁ, আমি একা একাই বিয়ে করব। কেন, আপনার কোনো সমস্যা আছে নাকি তাতে? না, অবশ্যই না, আমার কোনো সমস্যা কেন থাকবে? আপনি বিয়ে করবেন তাতে আমার কি? তবে এতদিন ধরে শুনে এসেছি বিয়েটা দুজনে করতে হয়, কিন্তু আজ আপনি একা বিয়ে করছেন তাই একটু অবাক হলাম। যেসব হাদিস আমাকে শোনানোর কোনো প্রয়োজন নেই, এখন আপনি আমার পাশে এসে বসুন, আর কোনো কথা আমি শুনতে চাইছি না। তখন নেহা কোনো কিছু না বলে নীলের পাশে গিয়ে বসে, কারণ নীলের হুকুম মানা ছাড়া তার আর কিছুই করার নেই। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব লেখাপড়ার কাজ শুরু করলেন, আর নীল কাবির নামে সাইন করলো। তখন কাজী সাহেব নেহাকে বিয়ের কাবির নামে সাইন করতে বলে। তখন নেহা অনেকটা আশ্চর্য হয়ে বলে, বিয়েটা আমার স্যারের, কিন্তু কাবির নামে আমি কেন সাইন করব? আমি সেটাই বুঝতে পারছি না। আপনি কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, কাজী সাহেবের মাথা একদমই ঠিক আছে, শুধু তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে, তাই তুমি এভাবে কথা বলছো। যদি তোমার মাথাটা ঠিক থাকতো তাহলে আজ তোমার এই গোমড়া মুখটা দেখতে হতো না, হয়তো তোমার মুখটা অনেক হাসি খুশি থাকতো। মানে কি স্যার? আমি কিছুই বুঝতে পারছি না, নিজেকে অনেক বোকা বোকা লাগছে। কি হয়েছে একটু খুলে বলেন তো। তুমি আসলে একটা বোকা। আমি তোমাকে বিয়ের কার্ড দিলাম কপি করে আনার জন্য, কিন্তু তুমি সেই কার্ডটার 6000 কপি বের করলে, কিন্তু কার্ডটার ভেতরে কার নাম লেখা আছে সেটা একবারও দেখলে না। আর এই কাজটা শুধুমাত্র তোমার মতো বোকা মেয়েকে দিয়েই সম্ভব, অন্য কাউকে দিয়ে নয়। মানে কার্ডটার ভেতরে আমার নাম লেখা ছিল, কিন্তু কেন? তাছাড়া এটা আপনার ব্যক্তিগত জিনিস, সেটা আমি দেখতে যাব কেন? তোমাকে সারপ্রাইজ দেব বলে এত কিছু করেছিলাম। আমি তোমাকে ভালোবাসি, আর ইদানিং আমি এটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো। কিন্তু তোমার অবস্থান এখন সমাজের চোখে অনেক নিচে, তাই তুমি আমাকে কিছু বলতে পারছিলে না, কিন্তু আমি আর আমার আম্মু সবটা বুঝতে পেরেছিলাম, তাই তোমার জন্য এই বন্দোবস্ত। তার মানে তোমরা সবাই মিলে আমাকে বোকা বানিয়েছো? এর পরিণাম কিন্তু একদম ভালো হবে না বলে দিলাম। খারাপের কি হবে বলো শুনি? তখন নেহা সবার সামনে নীলকে জড়িয়ে ধরে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলতে থাকে, একদিন তো আমাকে অত্যাচার করা হয়েছিল, এতদিন তো আমাকে অত্যাচার করা হয়েছিল খুব, তাই না? আজ থেকে আমিও তোমাকে অত্যাচার করব, দেখবা কতটা সহ্য করতে পারো। তুমি যতটা করবে আমি ততটাই সহ্য করব, কারণ ভীষণ ভালোবাসি যে তোমায়। যেদিন তোমাদের বাড়ি থেকে চলে এসেছিলাম ভেবেছিলাম হয়তো কোনো দিন আমার ভালোবাসা পূর্ণতা পাবে না, কিন্তু কথায় আছে না, আল্লাহ যা চায় তাই হয়। তাই আল্লাহ হয়তো চেয়েছিল তোমাকে আমার জীবনে ফিরিয়ে দিতে, তাই একটা দুর্ঘটনার মধ্য দিয়ে তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যান। তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সবার ভালোবাসাকে এভাবেই পরিপূর্ণতা দান করে, এটাই একমাত্র চাওয়া।